ওয়ালাইকুম আসসালাম। জ্যাকব মিল্টন ভাই, আমি আপনার অনুষ্ঠানে যোগদান করতে পেরে আজকে একটু বিশেষ আলোচনা এবং আমি আপনার চ্যানেলের সাথে যারা দর্শক শ্রোতা আছে তারা এবং যারা কমেন্ট লিখছেন কন্টিনিউয়াসলি, আমি তাদের মতামত আমি শ্রদ্ধা করি এবং সম্মান করি এবং তারা বিভিন্ন রকম মত দিয়ে থাকেন, এটা দেওয়া খুব স্বাভাবিক। সুতরাং সবকিছু মেনে নিয়ে আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার সাথে আলোচনায় বসছি এবং আমি আশা করি দর্শক শ্রোতা সবাই এবং আমার যে হোস্ট আছেন ইজ ভেরি কম্পিটেন্ট, খুবই একজন আমি বলবো যে যতজন আমি হোস্টের সাথে কাজ করেছি এ পর্যন্ত, হি ইজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট। এবং উনি অনেক জ্ঞান রাখেন এই সমস্ত বিষয়ে এবং উনি একজন দেশপ্রেমিক মানুষ। সুতরাং তার সঙ্গে আমার এই আজকের বিষয়টা নিয়ে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা দর্শক শ্রোতাদের কাছে খুব সহজভাবে উপভোগ্য হবে এবং তারা বুঝতে পারবেন হয়তো মানে বিষয়গুলি। সেই আশা রেখে আপনার আলোচনায় জয়েন করছি। জিয়া ভাই, আমি প্রথমেই যদি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি আমার মতের সাথে একমত কিনা যে জুলাই বিপ্লব ব্যর্থ হয়েছে? হ্যাঁ, কমপ্লিটলি, সম্পূর্ণভাবে একমত। ওকে। একটা কথা আপনাকে, হ্যাভিং সেড দ্যাট, আমি আর আপনি দুইজনই এক জায়গায়, জুলাই বিপ্লব কমপ্লিটলি ব্যর্থ হয়েছে। আপনাকে একটা কথা দিয়ে এখান থেকে আলোচনাটা আমি শুরু করব। ইরানে প্রতিরক্ষার দায়িত্বে ছিলেন আলী লারিজানি। কয়েকদিন আগে তাকে মেরে ফেলা হয়েছে এবং তাকে মেরে ফেলা হয়েছে, তার মেয়ে আমেরিকায় লেখাপড়া করে, ওই মেয়ের মাধ্যমে তাকে ট্র্যাক করা হয়েছে। ট্র্যাক করার পরে সেখানে তাকে মেরে ফেলা হয়েছে। এখন একটা কথা, আলী লারিজানির বাসায় হাউসকিপার ছিল ইন্ডিয়ান, তার মেয়ের বাসায় হাউসকিপার ছিল ইন্ডিয়ান, তাকে মেরে ফেলা হয়েছে। এখন আমি শুধু একটা কথা বলি, ইরানের ইন্টেলিজেন্স, সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্স আমার কাছে কোনো একটা সময় মনে হতো এটা আয়রন ক্লাড, এটা অনেক বেশি শক্তিশালী। কিন্তু আজকের বর্তমান প্রেক্ষাপট যদি আমি বিবেচনা করি, ইরানের রন্ধ্রে রন্ধ্রে র, মোসাদ এবং সিআইএ ক্যান্সারের মতো পুরা ইরানকে, ইরানের প্রত্যেকটা রক্ত কণিকার মধ্যে, মানুষের মধ্যেও ওই ক্যান্সারের বীজ ঢুকানো হয়েছে। এখন ইরানিদের মধ্যে স্বাধীনতা বোধ আছে, সচেতনতা আছে, দেশপ্রেম আছে, বিপ্লবী মন আছে, কিন্তু আপনি শরীরে ক্যান্সার রেখে যদি এসব দাবি করেন আমাদের বিপ্লবী সরকার, ইসলামী বিপ্লব, অমুক বিপ্লব, বিপ্লব আসলে সফল হওয়ার কি কোনো সম্ভাবনা থাকে? আপনি কি সেভাবে দেখেন কিনা? না, এটা কথাটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে শরীরের প্রথম কথা হলো কি, যে কোনো রোগের কিন্তু ডায়াগনোসিস একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। ডায়াগনোসিস মানে রোগ নির্ণয় করা আর কি। রোগ নির্ণয় করার জন্য আপনার যে রোগ নির্ণয় না করা যায় তাহলে কিন্তু এটার কোনো ওষুধ কাজে দিবে না। সুতরাং আমি মনে করি যে এখন আসলে আমরা যদি বিপ্লবের সেই অস্থির সময়টা দেখি, তখন কিন্তু সত্যিকার অর্থে আমি আমি মনে করি যে কোনো যথেষ্ট প্রজ্ঞাবান রাজনীতিবিদদের অভাব ছিল আমাদের দেশে এবং যারা দীর্ঘদিন ধরে দাবি করে থাকেন যে তারা অনেক অভিজ্ঞ জ্ঞানী গুণী রাজনীতিবিদ, আমার আসলে সত্যি কথা বলতে তাদের প্রতি তাদের হয়তোবা তারা অনেক ত্যাগ স্বীকার করেছেন তাদের জীবনে, ব্যক্তিগত জীবনে ত্যাগ স্বীকার জিয়া করেছেন, ভাই, পারিবারিক জীবনে। জিয়া ভাই, আপনি আমার চেয়ে অনেক আগে আগায় গেছেন। আমি আপনাকে আবার একটু পিছনে নিয়ে আসি। জি। ইরানি বিপ্লব আজকের ধ্বংসের মুখে একটা কারণে, তাদের নেতৃত্ব কিন্তু সঠিক ছিল, হুম, তাদের সততাও কিন্তু সঠিক ছিল, তাদের দেশপ্রেমও সঠিক ছিল, কিন্তু তারা একটা ভুল করেছে। সে ভুলটা হচ্ছে তারা তাদের তিনটা বিষয়কে
তারা ইগনোর করেছে। একটা হচ্ছে সিকিউরিটি, একটা হচ্ছে ইন্টেলিজেন্স, আর একটা হচ্ছে সার্ভিলেন্স। এই তিনটাই আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সময়ে তাদের উচিত ছিল যে রেজা শাহ পাহলভীর অধীনে ইরানে যে ইন্টেলিজেন্স, সিকিউরিটি এন্ড সার্ভিলেন্স তৈরি করা হয়েছিল বাই সিআইএ, মোসাদ এবং র, উচিত ছিল টোটাল সাবজেক্টটাকে উপড়ে ফেলা। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির প্রজ্ঞা, দেশপ্রেম, ভিশন এর কোনোটাই কম ছিল না। আমার কেন যেন মনে হয়েছে এত বড় একজন বিপ্লবীর দ্বারা এই জিনিসটা ইগনোর করা কতটা লজিক্যাল বা কতটা প্র্যাগমেটিক বা কতটা অসহায় অথবা ব্লাইন্ড সাইডেড, আপনার কি মনে হয়? হ্যাঁ, এখানে আমি শুধু একটা কারেকশন দিতে চাই আপনাকে। সেটা হচ্ছে যে আমার মনে হয় ওই আপনি যে আয়াতুল্লাহ খোমেনির সময় যে সার্ভেইলেন্স সিস্টেম একটা কথা বলছেন, সেটাখানে কিন্তু আমার মনে হয় যে ওই সময় ইনভলভ ছিল না, ওটা MI6 ছিল এটা ইনভলভমেন্ট। CIA, MI6 এবং এখন মোসাদ। আপনাকে আমি কাউন্টার দিয়ে বলি, সেটা ওখানে কাহিনী ছিল রেজা শাহ পাহলভীর সময় MI6 রোল প্লে করছে টু থ্রো লজিস্টিক, প্রোভাইড লজিস্টিক। ওখানে মেইন ইঞ্জিনিয়ার হিসেবে যারা কাজ করেছে মোসাদ, মেইন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছে সিআইএ, এবং ইনস্ট্রুমেন্টাল একেবারে সরাসরি রেখে কাজ করেছে চাকর বাকর আশেপাশে যা কিছু ছিল সব ছিল ইন্ডিয়ান। আমি ওগুলি এটার আপনার উপরে এটা আপনি শুনলে অবাক হবেন। আমেরিকার বিখ্যাত একজন লেখক এবং সাংবাদিক বইয়ের পরে আমি চাচ্ছি আপনি গুগল করে দেখবেন, ওনার নাম ছিল চার্লস ট্রাউথহ্যামার। বিপ্লব নিয়ে লিখতে গিয়ে উনি একটা কথা বলছে, এটা কি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ব্যর্থতা ছিল, নাকি উনি ওই ইউনিফর্ম দেখে বলেছে ও না এরা তো দেশপ্রেমী, এদের উপরে কাউন্ট করা যায়, এটা চিন্তা করে উনি ওটা টাচই করে নাই? হতে পারে। আমি এটার ব্যাপারে আমি শিওর না। তবে পলিটিশিয়ানরা সাধারণত কিন্তু এই যে যারা প্রফেশনাল মানে অ্যানালিস্ট, তাদের সাথে পলিটিশিয়ানদের একটা কিন্তু ডিফারেন্স আছে। কারণ তারা জনগণকে মানে জনগণের মধ্যে ভাগ করতে চান না। তারা চান যে ম্যাক্সিমাম পসিবল সাপোর্ট ফ্রম পিপল। তো এটা যখন তাদের অবজেক্টিভ হয়ে থাকে, তখন তারা চেষ্টা করে যে মানুষের ভিতরে যেন বিভাজনটা যেন কম থাকে, যত কম থাকে তত বেটার। তো যত আপনি বেশি সন্দেহ করবেন তত কিন্তু বিভাজন তৈরি হবে, এবং সেই বিভাজন তৈরি হলে তার সাথে জনগণের একটা দূরত্ব তৈরি হতে পারে। এই আশঙ্কা থেকে সাধারণত রাজনীতিবিদরা একটু উদারমনা হয়ে থাকে, যার ফলে তাদের এই ত্রুটিগুলি কিন্তু তারা সেখান থেকে শুরু করে থাকে। আপনাকে আমি একটা কথায় যদি আপনার এই প্রসঙ্গটা থেকে টেনে আমি যদি বলি, 1961-62 সালে জন এফ কেনেডি টের পেয়েছে ইসরায়েল নিউক্লিয়ার ওয়েপন শুরু করেছে। জন এফ কেনেডি স্ট্রংলি প্রথমে যখন সিদ্ধান্ত নিলেন যে উনি ধরবেন যে নিউক্লিয়ার ওয়েপন চলবে না, ঠিক আছে, আপনি And কি he was জানেন assassinated. ওভাল And he অফিসে was assassinated. ওনাকে একের পর এক ফোর্স করা হয়েছে যে চিঠি লেখা বন্ধ করো, দরকার নাই, তারা করতেছে করুক। জন এফ কেনেডি বলেছিল দ্য ডে উইল কাম ইসরায়েল ইজ গোয়িং টু ডিক্টেট আমেরিকান পলিটিক্স এন্ড পলিসি মেকার। Yeah, আজকের আমেরিকা ঠিক ওইখানে আজকে তাই দাঁড়াই হচ্ছে আছে। তো। এখন আপনাকে যদি আমি বলি, যেদিন হাসিনা পালাইছে 5, 6, 7, 8 ওয়াকার দেশটাকে চালাইছে এবং তার নেটওয়ার্কটাকে স্ট্রং করছে আসিফ নজরুল, মির্জা ফাক, আমির খসরু মাহমুদ চৌধুরী, আর নাম আসতে জামাতে শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান। আমি নাম কাওয়াজতে কেন বললাম একটা জানেন? শফিকুর রহমান ইনস্ট্রুমেন্টাল, হি ওয়াজ নট এ ভাইটাল ক্যারেক্টার, কিন্তু শফিকুর রহমান সাহেব বুঝতে হয়েছে যে জেনারেল ওয়াকার ইজ নট ট্রিটিং হিম অ্যাজ এ ভাইটাল ইন্ডিভিজুয়াল। এখন জন আমি এফ আমি কেনেডি আপনাকে
একটু ভাই আমি জানি শেষ করেন, আমি শেষ জানি করেন। আপনি কোন না। দিকে যাবেন। আমি জানি। হুম, কিন্তু আমি আপনাকে যে কথাটা বলি, জন এফ কেনেডি উম ওই সময় কয়েকজন লোককে তার অ্যাডমিনিস্ট্রেশনে রাখার পরে একটা কথা বলছিল। সে কয়েকজনকে ডেকে অফিসের মধ্যে ওভাল অফিসে বসায়, আপনি কি জানেন? সে একজন রিপাবলিকান ফরেন পলিসি অ্যাডভাইজার ডক্টর হেনরি কিসিঞ্জার, রবার্ট ম্যাকনামারা, বাইজেনিও ব্রেজনেস্কি এর মতো লোকজনদেরকে ডেকে বলেছে, আমরা যদি আমাদের ভিতরে ঢুকে যাওয়া বিদেশি লোকজনদেরকে থামাতে না পারি, এই আমেরিকা একসময় ধ্বংসের মুখে পড়বে। তোমরা আমার সাথে একমত হও অথবা না হও। ওই সময় জন এফ কেনেডির পাশে স্রেফ একজন মানুষ দাঁড়াইছিল। ওই একজন মানুষ কে ছিল? জিয়া ভাই, আপনাকে আমি বলি, আপনার উত্তর দেওয়ার দরকার না, আমি বলি একজন, সেটা ছিল রবার্ট ফিটজেরাল্ড কেনেডি, তার আপন ভাই, তৎকালীন অ্যাটর্নি জেনারেল। একজন, not even a single political leader from the Democrat Party, তার নিজের ভাইস প্রেসিডেন্ট আঙ্গুলবাজি করছে, তার কথা শুনে নাই, গুরুত্ব দেয় নাই। আজকে ওই প্রসঙ্গটায় না যাই, বার আমরা ব্যাক করি ইরানের দিকে। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, আপনি যেটা বলছেন যে রাজনীতিবিদরা ডিভিশনটা তৈরি করতে চায় না, আমি আপনার কথাটাই আসি। ইউজুয়ালি দেশের প্রতিরক্ষা বাহিনীর দিকে লোকজন তাকাইয়া যদি মনের দিক থেকে ফিল করতে না পারে এটা আমার বাহিনী, তাদেরকে আমি কেন সন্দেহ করব? তাহলে তো আর রাজনীতি বা দেশ চালানো কঠিন হয়ে পড়ে। ওই বিশ্বস্ততা, ওই রিলায়েবিলিটিটা যদি না থাকে, আপনার কি মনে হয় না কমেনি এই বেনিফিট অফ দ্য ডাউট যে সেনাবাহিনী ইউনিফর্ম পরিহিত লোকজনরা আমাদের মুক্তির প্রতীক, তারা দেশকে যেভাবেই পারে রক্ষা করবে, এই জন্য সে তিনটে ইনস্ট্রুমেন্টে হাত দেন নাই। সশস্ত্র বাহিনী যেটা নিরাপত্তা, সার্ভিলেন্স মনে করছে যা তা এরা তো রক্ষাই করবে, এবং ইন্টেলিজেন্স এরাও আমাদের পক্ষে আছে। এর বাইরে আমার কাছে কোনো লজিক নাই। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির অ্যাডভাইজার ছিল, বিপ্লবে সফল ছিল, অনেক লেখাপড়া করছে, ফরাসি ইন্টেলিজেন্স তাকে ব্যাকআপ করছে, কিন্তু পরবর্তী সময় দেখা গেছে ফরাসি ইন্টেলিজেন্স খোমেনিরে ব্যাকআপ করে নাই, ফরাসি ইন্টেলিজেন্স ব্যাকআপ করছে পশ্চিমাদের ইন্টেলিজেন্সকে। এবার আপনার কাছে বলি, আমি ওই সাবজেক্টটা শেষ করতে চাই, আমি বাংলাদেশে যাব। বাংলাদেশে যাব মানে সাবজেক্টটা বাংলাদেশে, আমি জুলাই বিপ্লবের মধ্যে যাব, কিন্তু আমি ইরানি বিপ্লবটাকে একটা রোল মডেল হিসাবে ধরতে চাচ্ছি আজকের আলোচনায়। আপনি যদি কনক্লুড করেন। হ্যাঁ, আপনি যে পয়েন্টগুলি তুলছেন এটা তো আপনার কোয়াইট ভ্যালিড আরকি, যে এটার সাথে একটা অ্যানালজি আছে আমাদের আমাদের যে পরিস্থিতি ছিল বিপ্লব পরবর্তী যে অবস্থা, সেটার সঙ্গে একটা সামঞ্জস্য আছে, মিল আছে, এবং সেই মিলের কারণেই হয়তোবা আমাদের এই ব্যর্থতার যেটা আমরা এখন হাহুতাশ করছি আরকি। অ্যা এবং এটার জন্য কে দায়ী, কারা দায়ী, কিভাবে দায়ী, সেই আলোচনাটি তো আমরা আজকে করতে চাচ্ছি, তাই না? জি, তো আমরা সেখানে যাই। আমার আমার ওকে, মন্তব্য তেমন কিছুই নাই। আমি মনে করি যে আপনি যে বিষয়টা নিয়ে শুরু করেছেন আজকে, যে এটা কেন আমাদের এই ব্যর্থতা হইলো, এবং সেটা নিয়ে আমি আমার 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 যে আন্ডারস্ট্যান্ডিং সেটা আমি আপনাকে বলব। তো আচ্ছা, এটার জন্য আমরা আমরা তৈরি। স্ট্রাকচার ওয়াইজ কি মনে করেন কিনা ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগ্যতা এবং আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির যোগ্যতা, ওনারা দুইজন দুই মেরুর বাসিন্দা, কিন্তু যোগ্যতার দিক থেকে আমরা তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা তো পেয়েছিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস হুম, আন্তর্জাতিকভাবে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির চেয়েও বেশি কানেক্টেড, হুম, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির চেয়েও অনেক বেশি ইনফ্লুয়েন্সড। হুম। উনি ব্যর্থ হলেন কথা কেন? ঠিক। উনি ব্যর্থ হলেন আচ্ছা, কেন? এখানে উনি ব্যর্থ হলেন তো অনেকগুলি কারণ আছে। আমি ওকে, যদি তার ১ম এ আমি আমার যে ব্যক্তিগত যেটা নীতি আমি ফলো করি, যে যখন আমি কোনো কাজে ব্যর্থ হই, ১ম এ কিন্তু আমি নিজের দিকে তাকাই যে আমি কেন ব্যর্থ হলাম? আমার দোষগুলি কোথায় ছিল?
আমাদের ভিতরে কিন্তু একটা স্বাভাবিক বাংলাদেশের যারা প্রশাসক আছে, যে যেখানেই থাকুক না কেন, সবাই কিন্তু সবসময় একটা একটা অজুহাত খুঁজে বের করে তার নিজের ব্যর্থতাকে ঢাকার জন্য। আমি ফিল করি যে আমাদের এটা এটা আমাদের একটা বেসিক লিডারশিপ প্রবলেম। এটার কারণটা কি সেটাও আমি বলে দিই। সেটা হলো আমাদের দেশের কোনো প্রাতিষ্ঠানিক লিডারদেরকে তৈরি করার জন্য কোনো প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান নাই। কোনো প্রতিষ্ঠান নাই। যেমন বিদেশে এই আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন বা ইউরোপ বলেন, যে সমস্ত দেশে গণতান্ত্রিক দেশ যেটা আমরা বলি, পলিটিক্যাল লিডারশিপ কিন্তু গ্রো করে ফ্রম দি পলিটিক্যাল পার্টি। সেই পলিটিক্যাল পার্টির ভিতরেই কিন্তু পার্টি নিজেরাই বের করে ফেলতে পারে যে কে তাদের জন্য, তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি, এবং তাদের একটা ভাই সিস্টেম আছে। আপনার আপনার সাথে আমি যোগ করে বলি, আমি আপনার সাথে একমত। কিন্তু ওই সিভিল সার্ভিসের জন্য বিশাল তো সাভারে একটা স্কুল করা হয়েছে সচিব বানানোর জন্য, এডিশনাল সেক্রেটারি বানানোর জন্য। কতজন বানাইছেন আমাদের হ্যাঁ, দেশে? ওগুলি তো আপনার ওরা তো যায় ওখানে বেসিক ট্রেনিং করার জন্য। ওখানে দুই ধরনের ট্রেনিং আছে। একটা হলো বেসিক ট্রেনিং এর জন্য যায়, তারপরে মনে করেন ওনাদের একটা আপগ্রেডেশনের জন্য যায়। তো ওকে, ওরা কি করে আমি ওখানে? বলছি আমাদের একটা একাডেমি করলেও আপনি কি মনে করেন ওই স্কুলটার নাম যেন কি ভাই? ওটা বিসিএস হলো ক্যাডারদের আপনার জন্য বিসিএস, ওটা হলো লোক প্রশাসন ইনস্টিটিউট। ইনস্টিটিউট। ওখানে তো ইনস্টিটিউশনালাইজ ট্রেনিং করাইয়া আপনারা এডিশনাল সেক্রেটারি, ডিসি, এসপি সবকিছু বানান। রাজনীতিবিদ না হয় নাম বানাইলেন, কিন্তু যাদেরকে বানাইছেন রয়ের কাছে আর দেশটাকে ঝোগা বানানোর ক্ষেত্রে তারাই তো অগ্রণী ভূমিকা পালন করে বসে থাকে। আপনার এটা মনে হয় না? চান ভাই, আপনি যেই হ্যাঁ, হ্যাঁ। আলোচনা ছিলেন ওখানে যান, আমি ছেড়ে না, দিলাম এটা ঠিক। আপনাকে। এটা আপনি আমি প্রথমে কথা বলি, লোক প্রশাসন ইনস্টিটিউশন আমার মনে হয় না যে লিডারশিপ তৈরি করতে পারে। বিকজ সেখানে কোনো লিডারশিপ রোল প্লে করার কোনো, তাদের সামনে কোনো মডেল নাই। আচ্ছা, ওকে, আপনি যদি সত্যিকার অর্থে আহ, মানে পলিটিক্যাল লিডার না, লিডারশিপ যদি একটা আমরা এটাকে জেনারিক টার্ম ধরি, তাহলে কিন্তু আমি বলবো যে আপনার মিলিটারি একটা ইনস্টিটিউশন, যেখানে লিডারশিপটা মানে একাডেমিক্যালি লিডারশিপ কোয়ালিটি গুলিকে দেখানো হয় তাদেরকে কিভাবে। একটা হচ্ছে তাদের জন্য প্রোগ্রাম আছে, লিডারশিপ ট্রেটস কি, তারপরে আপনার কোয়ালিটিস কি, তারপরে হচ্ছে আপনার তো এই টেনেন্টস গুলি কি, এগুলি কিন্তু তাদেরকে শেখানো হয়। সেকেন্ড হচ্ছে বিভিন্ন লিডারশিপ মডেল তাদেরকে পড়ানো হয়, তাদেরকে অ্যানালাইজ করতে বলা হয়, এই লিডারকে অ্যানালাইজ করো, তার সিদ্ধান্ত গ্রহণ সক্ষমতা কত ছিল, কোথায় সে ভুল ছিল, এক একটা করে কি বলে সিনারিও তাদের সামনে ধরা হয়, এবং তাদেরকে বিশ্লেষণ করতে বলা হয়। সেখান থেকে কিন্তু এই যে ইয়াং ছেলেরা, তারা কিন্তু আপনার শিখতে শুরু করে যে আসলে লিডারশিপ কোয়ালিটি কি। এক, দুই নম্বর হচ্ছে তাদের সামনে কিন্তু ইটস লাইক এ ফ্লক, মানে একটা একটা দলকে সামনে দাঁড়া করা হয়, এবং তাকে বলা হয় যে তুমি তাকে তার নির্দেশ দিবা, তুমি তার আদেশ দিবা, এবং তুমি এনশিওর করবা যে এই আদেশটা সে পালন করছে। এই যে তার এক্সারসাইজ গুলি বা একটা অনুশীলন গুলি, এই অনুশীলন গুলো কিন্তু আর কোন রকম কোন রকম আমি বলি প্রতিষ্ঠানে কিন্তু এটা ফলো করা হয় না। এখন আরেকটা লিডারশিপ আছে, সেটা হচ্ছে আপনার পলিটিক্যাল কি বলে কর্পোরেট লিডারশিপ। কর্পোরেট লিডারশিপ কিন্তু আপনার, তারাও কিন্তু এক ধরনের আমি বলবো ফিল্টারিং বা এটা ছাঁকনি দিয়ে তারা বেছে বের করে তাদের সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য। এবং সেখানে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, এটা আমি এই ব্যাপারটা বলতে চাচ্ছি, সেটা হলো এই দুইটা প্রতিষ্ঠানে কিন্তু লিডারশিপ গ্রো করার মাপকাঠি একটাই, সেটা হলো যোগ্যতা। বয়স না, অভিজ্ঞতা না, তার যোগ্যতাই প্রমাণ করে। যোগ্যতা কিসের যোগ্যতা? সে যে প্রতিষ্ঠানে বা যে ইনস্টিটিউট, যে জিয়া প্রতিষ্ঠানে সে ভাই, কাজ করে। আমরা জিয়া ভাই আপনি আলোচনায় ব্যাক করেন। আমরা জুলাই বিপ্লব কেন ব্যর্থ হয়েছে আমরা না, সেটা সাবজেক্টটাকে আমি ছেড়ে আসতেছি, দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেটাতেই আমি আসতেছি। কেন জি, আসতেছি সেটা হচ্ছে যে ওই যে 5ই আগস্টের সময়, এখন এই লাস্ট কথাটা বলে শেষ করি, সেটা হচ্ছে যে এই যে লিডারশিপ তৈরি করার জন্য যে সমস্ত পরিস্থিতি তাকে ফেস করতে হয়, যে তাকে প্রমাণ করার জন্য যে সে একজন যোগ্য নেতা, এবং এই যে যে সমস্ত সে সিগন্যাল বা যে সমস্ত ইন্ডিকেশন সে দেয়, সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনার লিডারশিপ সিলেকশন করা হয়। পলিটিক্সে কি হয়, লিডারশিপটা কিন্তু ইলেক্ট করা হয়। কে ইলেক্ট করবে? আপনার পার্টির সদস্যরা, তারা দেখলে বোঝে যে কোন লোকটার মতো মেধা আছে, সে তার দূরদৃষ্টি সম্পন্ন, দেশ নিয়ে ভাবতে পারে, এবং যার যে কে বিজ্ঞ, সেটার উপর ভিত্তি করে কিন্তু,
এবং সে এটা প্রয়োগ করতে পারে মাঠে। এই কয়েকটা জিনিস মিলে কিন্তু নেতৃত্ব তৈরি হয়। আমাদের দেশের নেতৃত্বটা দেখেন তো কি, আমাদের নেতৃত্বটা পলিটিক্যাল, যদি আমরা বড় দুইটা দল ধরি, সেখানে কিন্তু পারিবারিক ঐতিহ্যই হলো সেখানে যোগ্যতা একমাত্র, আর কোনো যোগ্যতা নাই। তো আচ্ছা, সুতরাং পারিবারিক, ভাই একটু থামেন। আপনি বলছেন পারিবারিক ঐতিহ্য। বাংলাদেশে আপনি এই যত নেতা-টেতা আছে এদের পারিবারিক ঐতিহ্য আমাদের মুখ দিয়ে বলা ছাড়া এদের ঐতিহ্য তো আর আবার খুঁজে পান কোন জায়গায়? কিন্তু না, পাই না। বাট এটাকেই মানুষ কিন্তু শোনেন, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আমি আমি আমার ব্যাখ্যাটা কি বলি, আমি আমি মনে করি বাংলাদেশে যে বড় দুইটা দল আছে, মনে হয় যেন সেই দুইটা দল দুইটা ব্যবসা প্রতিষ্ঠান, দোকান দোকান আর কি, দোকানের মালিক। তো দোকানের মালিক কিন্তু আপনি শিক্ষিত হইতে পারে, অশিক্ষিত হইতে পারে, অনেক মেধাবী হইতে পারে, অনেক কিছু হইতে পারে, কিন্তু বাকি যারা বাকি যে সমস্ত রাজনৈতিক নেতা নেত্রী আছে, তারা হলো সেখানে কর্মচারীর মতো আচরণ করতে থাকে। এখন মনে করেন যে আপনি একটা দোকানের, ধরেন আমি একটা দোকানের মালিক, আমি লেখাপড়া কম বুঝি, তাহলে আমি কি করব, আমি আমার দোকানে যে কর্মচারীটা সবচেয়ে ভালো বোঝে, অঙ্ক ভালো বোঝে, হিসাব ভালো বোঝে, তাকে কিন্তু আমি আমার গুরুত্বপূর্ণ দায়িত্বটা দিব। এবং সেটা আমি একটা এক্সাম্পল বলি আপনাকে। আমি একটা প্রতিষ্ঠানে অনেক দিন আগে, মনে করেন আজ থেকে প্রায় 20-25 বছর আগে, একটা প্রতিষ্ঠানে আমরা ভিজিট করতে গেলাম। আমরা স্টাফ কলেজে তখন ছাত্র হিসেবে ভিজিট করতে গেলাম। তো এখানে গিয়ে সেই প্রতিষ্ঠানের যে মালিক, সে মালিককে যখন বলা হলো যে আপনার এই প্রতিষ্ঠানটা এত সফল, এটার ব্যাপারে আমাকে একটু ব্যাখ্যা বলেন। সে মালিক কি করলো, সে আঙ্গুল দিয়ে খালি দেখাই দিল যে ইনি বলবেন, মালিক কিন্তু বলতেছে না। তো উনি হলে ওনার ম্যানেজার, ম্যানেজার ব্যাখ্যা করলো। তার মানে কি, ওই ওই মালিক কিন্তু সে, কিন্তু ওনার কর্মচারী কিন্তু তার ব্যাখ্যা দিচ্ছে। তো আমাদের এখানে যেরকম, সেটা হচ্ছে যে আমাদের যে নেতৃত্ব যারা দেয়, পলিটিক্যাল ইনস্টিটিউশনটা এটা একটা পিওরলি একটা ব্যক্তিগত ওনারশিপ। যেমন বিএনপি একটা ব্যক্তিগত ওনারশিপের একটা দল, আওয়ামী লীগ এরকম একটা, মানে এটা হলো আমার দল, এবং আমি জন্মগতভাবে আমার বাপ এটার প্রধান ছিল, সুতরাং এই বাপের যত সন্তান সন্ততি আসবে তারাই, নাতি পুতি যারা, তারাই এটার মালিক হবে। এটা কিন্তু এখানে ইট ইজ নট ইনস্টিটিউশন। তো যার ফলে হয়েছে কি, 5ই অগাস্টে যখন পরিবর্তন হয়ে গেল, তখন রাজনৈতিক দলগুলির ভিতর থেকে, যেহেতু মেধাহীন, আমাদের রাজনৈতিক দলগুলির নেতৃত্ব হলো মেধাহীন, সুতরাং তারা ঠিক করতে পারছিল না যে এই দেশটাকে ঠিক করতে হলে আসলে তাদের কি করা উচিত। সেকেন্ড হচ্ছে যে তারা জানে যে তাদের এই মেধা যদি থাকেও, সেটা প্রয়োগ করার কোনো স্কোপ নাই, কারণ এখানে এই মেধার কোনো দাম হবে না যদি মালিক এটার অনুমোদন না দেয়। সুতরাং কি দাঁড়াচ্ছে কি, যে সেটা হলো মেধা থাকলেও আমি বলে কি হবে, এটা তো কোনো কাজ হবে না। তো এই ডিলেমার কারণে যে সুযোগটা আমাদের কাছে এসেছিল, একটা রাজনৈতিক নেতা সে যদি এই সুযোগটাকে ব্যবহার করতে চাইতো, তাহলে এই সুযোগ ব্যবহার করে সে হতে পারত দেশের একজন মহান ব্যক্তিত্ব। এই যে মহান ব্যক্তিত্ব হওয়ার স্পৃহা, একটা লিডার যদি সে তার লিডারশিপ কোয়ালিটি না থাকে, তার সাথে সে ডিজায়ার না, বা তাদের যদি সেই ইচ্ছা না থাকে দেশের মানুষের জন্য মহান কিছু করার, নিজের সবকিছু ত্যাগ করে, এই মানসিকতার অভাব হবে ওই সমস্ত লিডারদের ভিতরে যারা যোগ্যতা দিয়ে জায়গায় যাবে না, যারা পারিবারিক সূত্র ধরে নেতৃত্ব পাবে, তাদের ভিতরে এই ইচ্ছা কোনোদিনও জাগবে না। যদি জাগে, দ্যাট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট। এবং সেটাই হলো, আমি বলবো সেটাই হলো মানে প্রজ্ঞার পরিচয়, যে আমি নিজেকে নিয়ে ভাববো না, আমি অন্যকে নিয়ে ভাববো, দেশকে নিয়ে ভাববো, এবং দেশের সবচেয়ে সফল একটা পদ্ধতি তৈরি করতে চাই। আমাদের সামনে 2026 সালে বা 25 সালে বা 24 সালে যখন আন্দোলন হলো, 24 সালে যখন আমরা আন্দোলন করি, তখন কিন্তু আমাদের সামনে হাজার হাজার উদাহরণ আছে একটা সফল রাষ্ট্র তৈরি করার জন্য কি পদ্ধতি, আমাদের কি ধরনের রাজনৈতিক ব্যবস্থা আমাদের গড়ে তোলা উচিত। এখানে আপনার সংবিধান কোনো বাধা না, জনগণ কোনো বাধা না, আপনার প্রশাসন কোনো বাধা হইতে পারে না, যদি সেই নেতৃত্ব ঠিক করতে পারত যে আমার দেশের জন্য এই 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 24 সালে আমরা যা যা দেখেছি ইতিপূর্বে, যেহেতু এটা আমাকে কোনো বেনিফিট দেয় নাই, এটা দেশকে ঠিক পথে নিতে পারে নাই, সুতরাং আমি রাজনৈতিক নেতা হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে এটা একটা সঠিক পথে আনার। কিন্তু তারা কি করলেন, তারা কিন্তু কেউ নিজেদের দায়িত্বটা নিলেন না, তারা দিয়ে দিলেন কতগুলি অথর্ব লোকের উপরে এই দায়িত্ব দিয়ে দিলেন। অথচ এটা কিন্তু একটা সুযোগ ছিল যে রাজনীতিবিদরা তাদের
দেশটাকে সঠিক পথে আনার জন্য সবাই যেহেতু একমত ছিল, ওইটা এমন একটা সময় ছিল সেখানে তারা যে কোনো কিছু ভেঙে গড়ে ভেঙে চুরে ঠিকঠাক করে করে ফেলতে পারতেন। কিন্তু তারা ইচ্ছা করে তারা এই দায়িত্ব থেকে সরে গেলেন দুইটা কারণে। একটা হলো, আমি মনে করি দুইটা কারণে। একটা হচ্ছে তারা নিজেরা চান না এমন কিছু করতে যেন যেই ফাঁদে তারা নিজেরাই পড়বেন। আর ২ নম্বর হচ্ছে যে তারা যদি এটা করেনও, এটা তাদের যে সুপ্রিম নেতৃত্ব আছে এটা হয়তো তারা নাও মেনে নিতে পারে। এই ২ টা কারণে আমার মনে হয়েছে যে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ছিল দায়িত্বশীল, আমি তখন নাম ধরেই বলি, মির্জা ফখরুল সাহেব, তারপর উনার নেতৃত্বে উনার দল, শফিক সাহেব তার নেতৃত্বে তার দল, এনসিপি তো তখন আমি বলবো যে দেয়ার ফ্লুইড কন্ডিশন, তাদের ভিতরে ওই 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 চেতনাটা আসে নাই, তাদের ভিতরে হয়তো বা স্পিরিট ছিল, বাট ওই প্রজ্ঞাটা তখনও তাদের ভিতরে আসে নাই। তো এরা কিন্তু একসাথে বসে কিন্তু তারা ঠিক করতে পারে নাই যে তাদের অ্যাকচুয়ালি কি করা উচিত। ১। ২ নম্বর হচ্ছে আমাদের দেশের যে পেশাজীবীরা আছে এরা হলো অত্যন্ত ধান্দাবাজ একটা দল, অত্যন্ত ধান্দাবাজ। নট এ সিঙ্গেল, আমি বলবো কেউ একজনও নাই যে তার নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করতে প্রস্তুত। প্রত্যেকটা লোক কিন্তু স্বার্থের পেছনে ঘোরে। সুতরাং এখানে আমি মনে করি যে এই লোকগুলির উদাসীনতা এবং ইচ্ছাকৃতভাবে তারা এই দেশকে ঠিক করতে চায় না। বিকজ ঠিক করলে তারা যে সময়ে অসময়ে যে মধুগুলি তারা পেতে থাকেন, এই মধুর পথ বন্ধ হয়ে যাবে। এই জন্য তারা নিজেরা ইচ্ছা করে এই সংস্কার থেকে তারা নিজেদেরকে সরিয়ে রাখলেন। দায়িত্ব দিলেন কার উপরে? প্রফেসর ইউনূসের উপরে, যিনি দেশে ছিলেন না এবং এই যে বিপ্লবের যে আঁচ এটা উনি পান নাই। উনি ভুক্তভোগী ছিলেন কিন্তু বিপ্লবের আঁচ কিন্তু উনি পান নাই। তারপরে উনার একটা বড় প্রবলেম ছিল, উনি কিন্তু উনার ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারেননি। এটা কিন্তু পুরো 18 মাস আমরা দেখেছি। উনি কি করেছেন? উনি একজন হেড অফ দি অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে উনি কোনো উপদেষ্টাকে ডেকে তাদের কাজের কোনো স্টক টেকিং, যেটা বলে আর কি, হিসাব নেওয়া, যে আপনি 3 মাসে কি করলেন, তাদেরকে তিনি দিয়েছেন কোনো লক্ষ্যমাত্রা বা কোনো অবজেক্টিভ দেয় নাই, এবং তাদের কাছ থেকে কিছু উনি চান নাই, এবং তারা এই যে উপদেষ্টারা তারা নিজেরাও তারা এসে তার ব্যাখ্যা করেন নাই, বা তারা নিজেরাও ঠিক করেন নাই যে তাদের আসলে কি করা উচিত। সবাই ধরে নিয়েছে যে উপদেষ্টারা ছিলেন তারা কিছু 2-1 জন আছে যাদের খুব ব্যক্তিগত অ্যাম্বিশন ছিল, সেই অ্যাম্বিশন অনুযায়ী তারা কাজ করেছে, আর বাকিরা কি করেছে? সময় কাটিয়ে দিয়েছে। এটা হলো আমার একটা স্পষ্ট বার্তা। আমি কোনো উপদেষ্টাকে দেখি নাই যে সে নিজে স্বপ্রণোদিত হয়ে, প্রথম কথা হচ্ছে যে একটা উপদেষ্টা যদি, এরা তো সবাই শিক্ষিত, তারা যদি ঠিক করে থাকে যে তারা জনগণের সরকারের, জনগণ কর্তৃক নির্বাচিত, তাদের প্রত্যেকটা কাজ একটা সরকারের, যখন মন্ত্রী বা উপদেষ্টা তো মন্ত্রী পর্যায়ের, তাই না, সে মন্ত্রী যখন তার কর্মকাণ্ডের হিসাব তার জনগণের কাছে দিতে সে বাধ্য। এখন সে বলতে পারে আমার তো সংসদ নাই, আমি কার কাছে জবাব দেব? তোমার সংসদ নাই কিন্তু তোমার তো টাউন হল আছে, তোমার অডিটোরিয়াম আছে, তুমি ডাক্তার, সাংবাদিক সহ সাধারণ মানুষদেরকে ডাক্তার, আমি আজকে আমার মন্ত্রণালয়ের উপরে আমি আপনারা আমাকে দায়িত্ব দিয়েছিলেন অমুক মন্ত্রণালয়ের, এবং এই মন্ত্রণালয়টা গত 3 মাস কিভাবে চলেছে, আমি কি কি সমস্যা ফেস করেছি, আমি আপনাদের সঙ্গে এটা আমি তুলে ধরতে চাই। এটাই জবাবদিহিতা। তখন কিন্তু আজকে যে জনগণ প্রত্যেকটা উপদেষ্টাকে তারা বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাচ্ছে, তারা যদি এই জবাবদিহিটা তখন করতো তাহলে কিন্তু তাদের বিচারের মুখোমুখি হতে হয় না। এবং ওইখানে তারা বুঝতো যে তাদের সমর্থনটা কোথায়, তারা সেই সাহসটা পেত সাধারণ মানুষের কাছ থেকে। তারা যদি বলতো যে আমি এই কারণে 10টা কারণ, এই কারণে আমি আমার কাজ আমি আগাতে পারছি না। যেমন আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে সেনাবাহিনীর কাজ কিন্তু আভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা না। আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সেনাবাহিনীকে ডেকে আনা হয়ে থাকে বা সেনাবাহিনীকে যদি চাওয়া হয়ে থাকে, তাহলে সেটা হওয়া উচিত ছিল খুবই টেম্পোরারি পিরিয়ড, এবং যখনই তার আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য যাদের দায়িত্ব তারা তৈরি হতো, তখনই সেনাবাহিনীকে সরায় দেওয়া উচিত ছিল। কিন্তু তা না করে পুরো 18টা মাস সেনাবাহিনীকে বাইরে বের করে রাখা হয়েছে, এবং এতে কি হয়েছে, সেনাবাহিনী কিন্তু তাদের যে প্রাথমিক দায়িত্ব, সেই দায়িত্বটা থেকে তারা এই 1.5টা বছর কিন্তু আর দূরে ছিল। একটা স্ট্যান্ডিং আর্মি বা একটা যদি পেশাদার সেনাবাহিনী যদি তার মূল দায়িত্ব থেকে 1.5 বছর বাইরে থাকে, তাকে 3 বছর প্রশিক্ষণ করতে হবে ওই 1.5 বছরের কাভার আপ করতে।
এক। ২ নম্বর হচ্ছে ওই সময় দেশের যদি কোনো বিপদ আপদ হতো তাহলে সেই বিপদটা কে ঠেকাতো? পুলিশ, সাধারণ মানুষ, না সেনাবাহিনীকেই? তাহলে সেনাবাহিনীর কাজ যা, সেটা না করিয়ে তাকে যদি একটা আপনি সেকেন্ডারি ডিউটি দেন, আর সেকেন্ডারি ডিউটির যে লোক বললেন যে সে অকেজো, তাকে দিয়ে কোনো কাজ হচ্ছে না, তাহলে সেই সেকেন্ডারি যে নিরাপত্তা বাহিনী ছিল, তার যে প্রধান ছিল, তাহলে তো তার প্রথম কথা হলো ইউনূস সাহেবের প্রথম কাজ ছিল তার জবাবদিহিতা করা, যে তোমার তোমার ফোর্স কেন তৈরি হচ্ছে না আমাকে সেটা বলো। তার কারণ বলতে হবে যে আমি, এনারা কি করেছে, এনারা কখনোই এই সমস্যার মূলে তারা যায় নাই। এরা সবাই সুগার কোটিং নিয়ে, তারা কি করেছে, পার্ক অ্যান্ড প্রিভিলেজ, গাড়ি, পিয়ন, বেতন, ফ্ল্যাগ, এগুলি নিয়ে তারা ব্যস্ত ছিল। এবং আমি তো নিজে অনেকগুলি জায়গায় দেখেছি যে তারা তাদেরকে প্রথমে ১-১.৫ মাস ধরে তারা একটা কাজ দিয়েছে, সেই কাজ বাদ দিয়ে তারা খালি চিন্তা করছে আমার আমার প্রোটোকল কোথায়, আমি কার কার আমার স্ট্যাটাস জিয়া কি, ভাই, ইত্যাদি। জিয়া ভাই, জিয়া ভাই, আপনাকে আমি থামাই। ডিম আগে না মুরগি আগে? আমরা এ ধরনের একটা বিতর্ক আমাদের দেশে আছে। হ্যাঁ। মুরগি আগে না ডিম আগে? হুম। আপনি আমাকে যে কথাগুলো বলছেন এর কোনোটার সাথে আমার কোনো দ্বিমত নাই। এটার হুম। সাথে আমি একমত। আপনি একটা জায়গায় যান নাই। ইট ওয়াজ এ প্রি প্ল্যান টু গিভ, ওই যে পুলিশ আর্মিরে কি দিছে? আর্মিরে কি জানি একটা দেওয়া হয়েছিল না? এসটিসি পাওয়ার। ম্যাজিস্ট্রেসি পাওয়ার। হুম। এটা ছিল তাদের মাস্টার প্ল্যান, যে মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার, না, মাস্টার প্ল্যানটা ছিল যে ওয়াকার ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা সে নিয়ে নেবে আর্মির জন্য। ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা আর্মির জন্য নিয়ে নেওয়ার অর্থ হচ্ছে প্রশাসনিক ভাবে পুরো দেশকে সে নিয়ন্ত্রণ করবে, কারণ তার কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। এখন আপনি বলতেছেন সেকেন্ড ফেজের কথা, অর্থাৎ ডিম নিয়ে, কিন্তু আমি মা মুরগি তার প্ল্যানই ছিল তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা নিবে। আপনি যেটা বলছেন এটা সত্যি যে আর্মি কখনো, দে আর নট সাবস্টিটিউট অফ বাংলাদেশ পুলিশ অর এনি কান্ট্রিজ পুলিশ অর ল এনফোর্সমেন্ট। কারণ সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী কোন রেগুলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না। এটা না জানার কোনো কারণ নেই। কিন্তু প্রথমেই এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা নেওয়ার অর্থ তাদের অসৎ উদ্দেশ্য যে আমরা পুরা বাংলাদেশের ৬৪টা ডিস্ট্রিক্টে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব। এবং এই প্ল্যানটা ক্যান্টনমেন্টে তৈরি হয়েছে, এই প্ল্যানটা ডিজিএফআই বিল্ডিং এ তৈরি হয়েছে, এই প্ল্যানটা ইন্ডিয়ান হাই কমিশনে তৈরি হয়েছে, এই প্ল্যানটা দিল্লিতে তৈরি হয়েছে। আপনি আমি যা বলতেছি ওটা সেকেন্ড ফেজ। এখন আর্মিকে কেন মেসেজে পাওয়ার দেওয়া হলো, আমি যদি আপনাকে ঠান্ডা মাথায় বলি, আপনি আর আমি কি দেখি না যে এয়ারপোর্ট দিয়ে পুলিশের লোকজন পালায়ে যাইতেছে? আমি আর আপনি তো দেখছি যে ভারতের লোকজনরা পালায়ে যাইতেছে, যারা পুলিশে ছিল, যারা বিডিআর ছিল, আর্মির ড্রেসও ২-৪ জন ছিল। আপনি দেখছেন, আমি দেখছি, সবাই দেখছে, ঢাকা এয়ারপোর্ট দা অস্ত্র ফালাইয়া চলে যাইতেছে। বাংলাদেশে পালাইয়া যাওয়ার পরে আমি যতটুকু শুনেছি ৪০-৫০ হাজার পুলিশ পলাইছে। এখন ওখানে একটা ইনফ্লাক্স তৈরি হয়েছে, গ্যাপ তৈরি হয়েছে, ওইটা আমরা কারে দিয়ে কভার করব? আমরা একজন যোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী বা আইজি না দিয়া ইরেকটাইল ডিসফাংশন একটা ধ্বজভঙ্গ লোককে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিলাম। আর এক ডাক ভৈরা আমরা পুলিশের আইজি বানাইলাম, যেই চুতমা রানী আওয়ামী লীগের দোসর ছিল। তারা পুলিশ পালাইছে ৫০ হাজার। এই কুত্তার বাচ্চাদের মাথায় ঢুকে নাই আমার আনসার ভিডিপি আছে, অথবা আমি ইমার্জেন্সি বেস আমি ৪০,০০০ রিক্রুট করব। আমি আমার এই কাজগুলো যারা পলায় গেছে তাদেরকে ডিসমিস, রিটায়ারমেন্ট বেনিফিট তারা কিছুই পাবে না। আমি ৪০,০০০ রিক্রুট করব, তাদেরকে ৬ মাস ১ বছরের ট্রেনিং এর বদলে আমি ৩ মাসে তাদেরকে মাঠে ছেড়ে দেব, কারণ এরা হবে বিপ্লবী। এখন এই তারা এটা, কথাটা কিন্তু আমরা প্রথমেই বলেছি। আমরা হ্যাঁ, যারা
তারা আমরা যারা সাধারণ মানুষ ছিলাম বিভিন্ন রকম হ্যাঁ, সেমিনার সিম্পোজিয়ামে আমরা কিন্তু এই মতো বলেছি যে আপনি ইমিডিয়েটলি এটা করেন, কিন্তু উনি এটা করেন নাই। এখন কেন করেন নাই এই ভাই করেন কাজটাই তো নাই অ্যাকচুয়ালি। ভাই, আমি আজকের আলোচনাটা এইটা, উনি করেন নাই ভাই। ডক্টর মোহাম্মদ ইউনুস হি ইজ নট এ ফুল, কিন্তু একটা জায়গায় উনি আটকায় গেছে, কোন একটা জায়গায় সুতা বাইধা দেওয়া হয়েছে। উনি বাংলাদেশে আসছে, তাকে যদি আমি বলি উনি বাংলাদেশে ৮ তারিখে আসছে, আসার পরে ওনার সামনে একটা লিস্ট দিচ্ছে, হিয়ার ইজ দ্য লিস্ট, ইউ আর গোনা ওয়ার্ক উইথ দিস অ্যাডভাইজার, উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনুস ২-১ জনকে ছাড়া কাউকে উনি ভেটিং করে নাই, তাদের ব্যাকগ্রাউন্ড উনি জানে না, উনি তাদেরকে ব্যাকগ্রাউন্ড চেক করার ওনাকে কোনো অপশনও দেওয়া হয় নাই। আমি আর আপনি যদি নরমালি আজকের আলোচনা করি, আপনাকে যদি বলা হয় তুমি অমুক কর্পোরেশনের দায়িত্ব নিবা, আপনি কি ওই কর্পোরেশনে ঢুইকা প্রথমেই বলবেন না হোয়াট আর দ্য কি পজিশন within this institution? I would like to see where is the key position and who are occupying the chair of the key position. আপনি এটা বলবেন না? আপনি কি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস এটা করছে বা করতে দেওয়া হইছে, করার অপশনটা না, উনার ছিল? আমি করতে দেওয়া হয়েছে এটা আমি মানতে রাজি না সেই মিল্টন ভাই। একমত, বলেন, আমি যখন প্লিজ দায়িত্বে বলেন। আছি, আমি যখন দায়িত্বে থাকবো, যে আমার প্রথম কথা হলো যে হি হ্যাড দি লিভারেজ। উনি কিন্তু তখন সবচেয়ে শক্তিমান ব্যক্তি ছিলেন ব্যক্তিগতভাবে। উনি উনি ৮৬ বছর বেঁচে আছে, তাই না? উনি তো আর কতদিন বাঁচবে? উনি যদি মনে করতো যে আমি যদি তাদের সাথে তর্ক করি আই মাইট বি কিল্ড, হইল সে কিল্ড, তাহলে কিন্তু এই পরিস্থিতিতে আমরা পড়তাম না। থামেন আমি আপনাকে আপনাকে বলি জিয়া ভাই, সেটা। না জিয়া ভাই আমি আপনাকে বলতে দেবো, আপনি বলেন, আমি থামাবো না। ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন ৮ তারিখে বাংলাদেশে গেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের গায়ে ফুলের টোকা দেওয়ার মতো ক্ষমতা বাংলাদেশ আর্মি, নেভি, এয়ারফোর্স এবং পুলিশের কারো ছিল না। আর কারোই ছিল এত না। বড় হ্যাঁ, ব্যাকআপ ছিল, আমি জেনে বলছি, আমি জি জেনে জি। বলছি, ওনার হুম। নিরাপত্তা সিকিউর করা হয়েছে, উনি তারপরও করেন নাই। কেন করেন নাই মনে হয়? না, আমার কথা হলো যে উনি কেন করেন না এটা উনিই ভালো জবাব দিতে পারবেন। আমি তো বুঝতে পারছি না ওকে। উনি কেন না, করেন নাই। আপনার ভাই আমি একটা কথা বলি। এই বাংলাদেশে পেশাব করতে দিলে পায়খানা হইয়া গেছে, কইরা যাইবো। এই ধরনের লোকজনদের কাছে আর ভবিষ্যৎ ব্যাখ্যা আর ভবিষ্যতে উনি একটা বই লেখা যাইবো আর আমি পয়সা দিয়ে কিনবো। ধ্বংস করার পরে আমার কুত্তা কামড়ায় নাই। আপনার কি মনে হয় কেন করে নাই? বিকজ হি ডিডন্ট নো হাউ টু ডু ইট। He didn't know or he was not capable of doing so. এবং Or সে he না, আমার কথা হলো ওই তো সে জানে না বলেই তো, সে ক্যাপাবল না বলেই তো সে জানে না। যখন তাকে যে নুরুল কবির যখন ইন্টারভিউ করলো, সাংবাদিক নুরুল কবির, সে বলল যে আপনি এতগুলি প্রত্যেকটা উপদেষ্টা এরকম ভুল করছে, বলে যে আমিও শিখতেছি ওদের সাথে। এখন একটা রাষ্ট্রপ্রধান যখন বলে আমি শিখতেছি, আর নুরুল কবির সাহেব ওনাকে ছেড়ে দিল, উনি যখন বলতেছে আমিও তো করি না আমিও শিখতেছি, তো ওনার তো পরবর্তী প্রশ্ন হচ্ছে স্যার আপনি যদি শিখতেছেন তাহলে আপনি এখানে বসছেন কেন? আপনার চলে যাওয়া উচিত। উনি তো বলেন না এটা। আমি আপনার যখন কি আপনি মনে যখন হয় আমাকে এটা বলবেন আমি রাষ্ট্র ক্ষমতায় আছি, আমি রাষ্ট্রের প্রধান, এবং আমি বলতেছি যে আমার লোক ভুল করতেছে, এবং আপনি এসে আমাকে বলছেন যে যে মিস্টার জিয়া আপনি তো হলেন ইউ আর দি চিফ অ্যাডভাইজার, আপনার এই অ্যাডভাইজাররা সকালবেলা এক আদেশ দেয় বিকেলবেলা আদেশ দেয়, এরকম করতেছে কেন? তখন আমি যদি উত্তর দেই ওরা তো কোনোদিন এই কাজ করে নাই, তাই একটু ভুল ত্রুটি হইতে পারে। তো আপনি কি তাদের এই ভুল ত্রুটির কারণ তো জানতে চাইবেন যে তুমি কেন ভুল করলা, সে কারণ তো জানতে চাইবেন। তা আপনি কি জিয়া কারণ ভাই, আপনার কখনো কি জানতে মনে হয় চাইছেন? না, উনি আপনার মনে উনি হয় কি না ইট বলছে, ওয়াজ, উনার উত্তর কি আসলে ওরা তো কেউ করে নাই সুতরাং একটু একটু ভুল হইতেই পারে, বলে আপনার আমিও কি তো করি মনে নাই। হয় না সে বলছে আপনার তারপরের উত্তরটা ছিল আমিও তো করি নাই আমিও শিখতেছি। তখন প্রশ্ন থাকায় যে আপনি যদি দেশের রাষ্ট্রপ্রধান যদি বলে যে আমি শিখতেছি, তাহলে রাষ্ট্র চলবে কিভাবে ভাই? তাহলে আপনি আপনি বলেন নাই কেন যে আমি আসলে এই কাজ জানি না, প্লিজ আমাকে এটা দিও না, আমি পারবো না এটা। ভাই, আপনাকে আমি একটা শোনেন, কথা বলি। আমাদের আপনি হলো কি না এই যে ভাই, আপনি ভাই যাদের কথা, ১ আমি সেকেন্ড। আমি আরেকটা কথা বলি, যে সেটা হলো আমাদের না প্রত্যেকটা মানুষ, ওই যদি আপনি মনে করেন যে আপনি একজন সবচেয়ে কম শিক্ষিত একটা মানুষ সমাজের নিচু স্তরে, তাকেও যদি বলে এই তোমাকে কিন্তু আমরা প্রধান উপদেষ্টা বানাবো চলো, সে কিন্তু বলবে হ্যাঁ পারবো, পারবো না কেন, আমি তো পারবো, ইউটিউবে মেলা দেখছি কেমনে চালাইতে হয়। তার মানে কি জুয়েল কেউ ভাই, কিন্তু আজ আমেরিকা পর্যন্ত বলে নাই। আমেরিকার
আমেরিকার এই একটা ড্রামা সিরিয়ালের নায়ক যদি এখন আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী হয় তাহলে পারবে না কেন? হ্যাঁ, বা রাইট, রাইট। একই আমি অন্য 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 একটা জায়গায় যাই, ভাই আমি আমেরিকায় থাকি, আমি অন্য কথা কই, পরে আমি হ্যাঁ, বলি। মনে আছে এল সালভাডোরে নেতৃত্ব দেওয়ার মতো আর কোন লোকজন খুঁজে পাইতেছিল না যাদের দ্বারা তত্ত্বাবধায়ক সরকার করা হইব। পরবর্তী সময় ওখানে এল সালভাডোরে একটা রেফারেন্ডাম হইল যে এল সালভাডোরের কোন ব্যক্তিকে সরকার প্রধান কইরা নির্বাচন দেওয়া সম্ভব না। তখন তারা ইউনাইটেড নেশনসে বলল যে তোমাদের একজন লোককে তোমরা এল সালভাডোরে পাঠাও, যে আইসা নিরপেক্ষ সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন দিবে। ওই লোকটাকে ইউনাইটেড নেশনস তাকে পিক করলো, লাগদার ব্রাহিমি নামের এক লোককে তারা ব্যবহার করলো, এক মুসলমানরে পাঠাইলো এখানে সরকার পরিচালনা করার জন্য। এখন মজার কথা, লাগদার ব্রাহিমির জিরো এক্সপেরিয়েন্স একটা সরকার গঠন করা, সরকার পরিচালনা করা, তার কোনো কোনো লাগদার ব্রাহিমের কোনো এক্সপেরিয়েন্স ছিল না। আপনি কি জানেন ওখানে গিয়ে সে প্রথমেই একটা কথা বলছে, ওইখানে যাওয়ার পরে বলছে যে এই লোকজনদের সাথে তুমি কাজ করবা। সে ওখানে ঢুইকা বলছে তোমরা যাদেরকে সিলেক্ট করছো এই পজিশনের জন্য আমি সবার রেজিগনেশন লেটার আমার হাতে চাই। লাগদার ব্রাহিমির ফার্স্ট স্টেপ ছিল সবাই রিজাইন করো, রেজিগনেশন লেটারটা আমার কাছে দাও এবং তোমাদের সবার রেজুমি আমার কাছে দাও। এবং তারপরে উনি স্ট্রং একটা ভেটিং টিম রে উনি পাঠাইলেন লোকজনদের সাথে কথা বলার জন্য, সাংবাদিকদের সাথে, পেশাজীবীদের সাথে, ব্যবসায়ীদের সাথে কথা বলার জন্য। বলার পরে উনি বলল যে আমি কোন কোন লোকজনদেরকে এই পদে অ্যাপয়েন্ট দিলে আমি কাজ করতে পারবো এবং তারা নিরপেক্ষ হইতে পারবে। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস কি এতটাই নাইভ? উনি বিএনপির কাছে মতামত চাইছে যারা 15 বছর রাজনীতিতে ফেল করছে। উনি মতামত চাইছে জামাত ইসলামের কাছে যারা গত 54 বছরের রাজনীতিতে ফেল করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বামপন্থী এক সদস্য বিশিষ্ট রাজনৈতিক দলের লোকজনদেরকে ডেকে বলছে আপনারা মতামত দেন যাদের পিছনে কোনো লোকবল নাই, শিক্ষা নাই, দূরদর্শিতা নাই, দেশপ্রেম নাই। এটা একটা দিক। অন্য দিক, দেশের নিয়ন্ত্রণ চলে গেছে অন্য একটা জায়গায়। বলছে আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া লাগবে ল এনফোর্সমেন্ট কন্ট্রোল করার জন্য। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতা আমি কোনোভাবে অস্বীকার করার কোনো রাস্তা নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে ব্যালিস্টিক সুপারসনিক মিসাইল ছিল, কিন্তু উনি জানতেনই না ওটা অপারেট করতে হয়। ওনার ক্ষমতা ছিল অসীম, ওনার কোনো ধারণা নাই, কিন্তু স্রেফ লোভের জন্য, লোভের জন্য, লোভের জন্য, লোভের জন্য উনি ওটাকে স্যাক্রিফাইস করতে পারেন নাই। আমার কাছে, আপনার কাছে আমি জিজ্ঞাসা করছি ভাই ডক্টর মোহাম্মদ ইউনূস এটা কেন করেন নাই? কারণ এই মুহূর্তে আমি কারো কাছে সেল করতে পারবো না যে ওনাকে করতে দেওয়া হয় নাই, এটা আমি সেল করতে পারবো না। আপনি সময় দিচ্ছেন যে ভাই আমি এটা মেনে নেব না, ওনাকে করতে দেওয়া হয় নাই, কাছে হাইপারসনিক মিসাইল ছিল, উনি কেন ফায়ার করে নাই? সত্যি কথা। এবং সেই মুহূর্তে উনি যখন ওনার অযোগ্যতা, ওনার লোভ, ওনার না উনি যখন সংবরণ করতে পারে নাই, এই সুযোগটা পুরোপুরি ওয়াকারুজ্জামান এবং তার সাথে বসে কয়েকজন জেনারেল তারা একত্রে ভারতীয় হাই কমিশনের সহায়তায়, বিক্রম মিশ্রির সহায়তায়, অজিত দোভালের সহায়তায়, জেনারেল দ্বিবেদীর সহায়তায়, পরাগ জৈনের সহায়তায়, জেনারেল আর.এস. রেমনের সহায়তায় ওনারা প্রথম স্টেপ ক্ষমতা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে নাও আর্মির জন্য। উনি ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা নিয়ে নিলেন। ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেওয়ার সাথে সাথে বলছে পুলিশের আইজি কে হবে?
আওয়ামী লীগেরই শুভাকাঙ্ক্ষী যে পেশাব করতে গেলে পায়খানা কইরা দেয় বাহারের ধরতে হইব, কারণ বাহার আমাদের লয়াল। বাহারের বউ গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতা নেত্রী, এই বাহারের দিয়েই আমাদের হবে। তারপরে কইছে ইরেকটাইল ডিসফাংশনের একজন জেনারেল আছে, শালা লেবন্ডি নাতির ঘরের বান্দি একটারে পাইছি, নাম কি? ওইটার নাম জাহাঙ্গীর। নাম দইরা ঢালার ভিতরে বসায় দেয় পররাষ্ট্রমন্ত্রী। তারপরে কইছে ডিজিএফআই তে আমার রয়ের একজন মোস্ট অনুগত লোককে আমার বসাইতে হইব, যে র এবং ভারত সম্পর্কে জীবনে কোশ্চেন করবে না। আছে কেনা? জাহাঙ্গীর আলম, নাও জেনারেল ছাত্রলীগের, পুরানা ছাত্রলীগের জাহাঙ্গীর, এই বাচ্চারে বসায় দাও। তাহলে তো খেলো এখানেই খতম, কারণ এর কোনো অ্যাপ্রুভাল ইউনুসের কাছ থেকে নেওয়া লাগে নাই, ইউনুস দেয়ও নাই। ইউনুস আর নান্দির ঘরের বান্দি আর একজনে মিল্লা হিলস জেনারেল তৈরি করছিল, কামরুলে আমরা বিশাল একটা মুদ্রা বানাবো, কম্পিটিটর বানাই দেবো, চোটের বাল যার গোড়ায় কোনো ঘাস ছিল না। এখন এই কথাগুলো আমরা বাংলাদেশে কেউ কই না, আমরা বলতে যাব না। আমাদের বলতে গেলে র ঈশা দরজায় নক করবে, র দরজায় নক করবে। আপনি কি বলবেন যে ভাই বাংলাদেশে র আসবে কোথা থেকে? ভাই আপনি যে র, আপনি নিজেই জানেন না। আপনি খালি জয় বাংলা কন, কিন্তু আপনি র। বাংলাদেশে এই মুহূর্তে যারা জয় বাংলা স্লোগান দেয় তারা নিজেরা জানে না যে তারা র। যারা জাতীয়তাবাদী দল কইয়া জিন্দাবাদ দেয় তারা আজকে র, তারা জানে না। তো বিপ্লব ব্যর্থ হওয়ায় আপনি যে কথাটা বলছেন, আমি আর আপনি একাডেমিক আলোচনা করতে পারি, এইটার পরে এইটা, এইটার পরে এইটা, এইটার পরে এইটা, কিন্তু আমার সমস্যা একটা জায়গায়। মিলিটারিকে মেজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে মাস্টার প্ল্যানের প্রথম পার্ট। মেজিস্ট্রেসি পাওয়ার যদি মিলিটারিকে দেওয়া হয়, আর সর্বসর্বা কেনা, যদিও একজন নামকাও আসতে পুলিশের আইজি স্বরাষ্ট্রমন্ত্রী বসাইছে, কিন্তু সর্বসর্বা ওয়াকার। আপনার মনে আছে ওয়াকার রাওয়া ক্লাবে যাইয়া ভাষণ দেওয়ার সময় কইছে আমার মাত্র 30,000 আর্মি দিতে পারে। সাউয়ার পুত্র 30,000 দেওয়ার তুই কেনা? সাউয়ার পুত্র এতগুলা ডিভিশন আছে, ওই না বলছে অজুহাত দেওয়া শুরু করছে তাদের সামনে। কতগুলা ধ্বজমঙ্গল লোক সামনে বসা, যারা ওইখানে বসা কইতে পারবো না, কুত্তার বাচ্চা তোরা চেয়ারটা পিটাই আমরা ইন্দা বাইক করে দেবো। জেনারেল ওই আর্মির থেকে বাইরে এসে সাউয়ার পুত্রদের আর পাওয়ার কি আছে? মইরা তো ওইখানে বসা না, ওয়াকারের সামনে কিছু বলা যাবে না, ছেড়ে দিচ্ছে। ওয়াকার সঠিকভাবে পন্থায় দিছে। জুলাই বিপ্লব শেষ, কোথাকার কোন বালের সাইন আর হাদি, কোথাকার কোন বালের আব্রাম শেষ। এখন আমরা বৈশা বৈশা কমু ইউনুস সাহেব বসে বসে রক টিকবে, আমার তো মুখ আসে না, পানির মধ্যে হাত দাও মুখের বেগ পাইবো, আমরা এখন ওখানে বসে রয়েছি। আপনি বলেন, আমার কথার মধ্যে অশালীন ভাষা ছিল, আপনি কোন জায়গায় প্রতিবাদ করবেন? ইটস ইউর ফিল্ড, গো অ্যাহেড জিয়া ভাই। আচ্ছা, না আমি আপনাকে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা কথা বলি। সেটা হচ্ছে যে আমি একটু খুবই আমার সিম্পল ক্যালকুলেশন হচ্ছে যে ম্যাজিস্ট্রেট পাওয়ার আর্মি কেন নিয়েছিল সম্ভবত আর্মি নিজেও জানে না। আর গভর্নমেন্ট এটা দিয়েছে, তাদের স্কিন সেভ করার জন্য। এটা হলো এক। এর পরের ব্যাপারটা সেটা হচ্ছে যে আর্মি যেভাবে ইনভলভমেন্ট হয় নাই, যেটা আমি বলবো যে একেবারে টপ টু বটম ম্যাজিস্ট্রেসি পাওয়ারের যে ইনভলভমেন্ট আমরা এক্সপেক্ট করেছিলাম, সেই ইনভলভমেন্টটা হয় নাই 1/11 এক্সপেরিয়েন্সের কারণে। আর আর্মি নিজের থেকে আমি মনে করি যে রিফর্মের জন্য আমি আর্মিকে দায়ী করতে রাজি না। কেন ভাই না? আপনি কারণ ভাই জিয়া ভাই আলোচনাটা অন্যদিকে আল্লাহর ওয়াস্তে নিয়েন না। আমি আপনাকে বলি, প্রথম আমি দ্বিমত পোষণ করি। আর্মি এক্স্যাক্টলি জানতো, আপনি যদি টোটাল আর্মির কথা বলেন একমত, তো জেনারেল ওয়াকার এবং তার সাথে আশেপাশে যতগুলা জেনারেল রয়ের হয়ে কাজ করতেছে, তারা লোক exactly জানতো যে তাদের মেজিস্ট্রেসি পাওয়ার কেন দরকার। আমি আপনার সাথে 360 ডিগ্রি আমি দ্বিমত পোষণ করি। আপনি এই কথা বললেন না যে তারা জানতো না। আর ইউনুস সাহেব কেন দিচ্ছে? ইউনুস সাহেব জানেই না কেন সাবজেক্টটাই ওখানে আসে না, উনি জানেই না যে উনি কি করতেছে। এই দায়িত্ব, এই কাজটা করছে আসিফ নজরুল। হতে পারে, আপনি এই যে হতে বললেন পারে। না, এক্স্যাক্টলি জেনারেল ওয়াকার জানতো তার মেজিস্ট্রেসি পাওয়ার দরকার।
সিভিল প্রশাসনে তার আঙ্গুলবাজি দরকার, লোকজনদেরকে কোনো অ্যারেস্ট করানো তার দরকার। ভাই আপনাকে আমি কি বলবো, আপনাকে আমি একটা ভিডিও দেখাই, এই ড্রামাগুলা ওয়াকার করছে, আপনি শুনলে আকাশ থেকে পড়বেন। 1 মিনিট একটা ভিডিও আপনাকে আমি দেখাবো। ওয়াকারের এই জিনিসগুলো সে করানোর জন্য তার কি করবে? আহা, এই মুহূর্তে এখন এটা 1 সেকেন্ড ভাই, আপনি মেসেজে পাওয়ার যদি না থাকে, ওয়াকার তার পেশি শক্তি সে দেখাতে পারবে না বাইরে, এবং ওয়াকার জানতো যে এই পেশি শক্তিটা যদি প্রদর্শন সে না করে, ইউনূস সাহেব ভয় পাবেন না। ইউনূস সাহেবকে ভয় পাওয়ানোর জন্য, ইন্টিমিডেট করার জন্য সে এই ট্যাকটিক্সে তার যাওয়াটা ছিল অত্যন্ত জরুরি। ইউনূস সাহেব যখন দেখছে যে এই ট্যাকটিক গুলো তার পাশে, এবং আরেকটা কথা আপনারা কি জানতেন, ইউনূস সাহেবের ঘরের দরজায় বসায় রাখছে লামিয়া মোর্শেদ নামে আওয়ামী লীগের এবং রয়ের এক বেটা, তার বউ, এবং ওই লামিয়া মোর্শেদের মামা শ্বশুর, হ্যাঁ মামা শ্বশুর হইছে আব্দুল মাল মুহিত, এবং আব্দুল মাল মুহিত আর মোমেন। ওকে, ওয়াকারের কেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার লাগতো এখন আপনারা আমি কই, আপনি বলছেন আপনি এটা আমি জানতোই না, আমি বলতাম আপনি ভুল। এই লোকটা একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তার দোষ ছিল সে আওয়ামী লীগ করছে, এবং আওয়ামী লীগে থাকাকালীন অনেক আকাম কুকাম করছে, তাকে অ্যারেস্ট করছে, তাকে জেল থেকে মানে কোর্ট থেকে জামিন দিচ্ছে, হাজত থেকে ছাইরা দিতেছে, হাজত থেকে বাইরেছে, যখন তার ফ্যামিলি গাড়ি নিয়ে আসছে ওই থেকে আবার পুলিশ দিয়ে তাকে গ্রেফতার করাইয়া নিয়ে আসছে। সরকার পতনের পরে এ ধরনের ড্রামাগুলো আওয়ামী এবং ভারত নিযুক্ত বিচারকরা এবং পুলিশ প্রশাসনের সাপোর্টিভ অফিসারেরা এই কাজগুলো করত, তাদের নিয়ন্ত্রণ নেওয়া এবং তাদেরকে রক্ষা করার দায়িত্ব ছিল ওয়াকারের উপরে, এবং ওয়াকারকে এই দায়িত্বটা সার্বিকভাবে বুঝাই দিছে জেনারেল দ্বিবেদী, এবং তাকে সরাসরি এইসব বুঝাই দিয়া গেছে জয়শঙ্কর, এবং পরবর্তীতে বিক্রম মিস্ত্রি আসছে, ভালো করে বুঝাই দিয়া গেছে। তারা ওয়েল ক্যালকুলেটেড প্ল্যানে তারা বলছে আমাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দরকার, ম্যাজিস্ট্রেসি পাওয়ার হইলে আমরা জনগণকে নিয়ন্ত্রণ করতে পারবো। একটা কথা মনে রাখেন ভাই, আর্মিরা যাইয়া লোকজনের উপরে পিড়াইছে এটার দরকার নাই, ভিজিবিলিটি, তারা দাঁড়ানো ছিল আর্মির হেলমেট পরে কোন জায়গায়, জনগণের মধ্যে আতঙ্ক তৈরি হয়ে গেছে, এবং ওয়াকার পুরা 64টা ডিস্ট্রিক্টে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে একজন মেজর বা লেফটেন্যান্ট কর্নেল পাঠাইয়া বাংলাদেশটাকে জিম্মি করে ফেলাইছিল, এবং এই স্যার এবং তার উপদেষ্টা পরিষদ তারা জানতো না যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া তাদের জন্য জঘন্য পর্যায়ে গেছে, তারা জানতোই না, এর কোনো বিকল্প ছিল না। মানে তারা ওই সময় ডক্টর মোহাম্মদ, আর আপনারা কি জানেন, আপনি শুনলে অবাক হবেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের ওইখানে তাদেরকে বাইরের টেলিভিশন অমুক সমুক তাদের অ্যাক্সেস দেওয়া হয় না। আসিফ নজরুল লোকজনের কাছে বলছে, ও স্যারের এইটা বলা যাবে না, উনি বয়স্ক তো, উনি হার্ট অ্যাটাক করবে, উনি কথায় কথায় কাইন্দা দেয়। ভাই কথায় কথায় কাইন্দা দেয়, তো তুমি তো সালার আমি লোকজনের গালি দেই, ভাই করতে গেছেন পেশা, আপনি দিয়ে পায়খানা করে দিচ্ছেন, আমি লোকজনরা এখন গালি দিই। আমার স্যার পেশাব করতে যায় যদি আগেই পায়খানা করে দেয়, তাহলে ভাই তারে দিয়া কি হবে? However, এটাকে অস্বীকার করার কোনো রাস্তা নাই। ওয়েল ক্যালকুলেটেড একটা ওয়েতে ওয়াকার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিল, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেওয়ার পরে আজকের কোথায় গিয়ে দাঁড়ালো, ওয়াকারের কথা আপনি নিজে চিন্তা করে দেখেন। মন্ত্রণালয় তার নিয়ন্ত্রণে মানে কি, আইন মন্ত্রণালয় তার নিয়ন্ত্রণে, ডিজিএফআই তার নিয়ন্ত্রণে, ডক্টর মোহাম্মদ ইউনূসের মিলিটারি সেক্রেটারি জেনারেল ফেরদৌস তার নিয়ন্ত্রণে, হাফিজ নামের এক বকরারে পাঠাইছে তার উপদেষ্টা, প্রতিরক্ষা উপদেষ্টা, সে তার নিয়ন্ত্রণে। আপনি কি জানেন জেনারেল হাফিজ ওয়াকারে দেখলে সে সিনিয়র, সে সেলুট দেওয়া ধরে। আমি একদিন আমার মনে পড়ে, আমি একটা লোকের কথা কই, আপনার এক সিনিয়র জেনারেল বদরুজ্জামান চৌধুরী, পিএসসি G+,
জেনারেল বদরের কইছি যে আপনি মিয়া বৌরে দেখলে যেইভাবে লাভ দিয়ে আসসালাম আলাইকুম কন, আপনি কোন চেটের বালের জেনারেল রে ভাই? বদর কয়, তুমি জানো না তার বাবা ভাইস প্রেসিডেন্ট? কইছে, আরে চুপ করানি, তাহলে বিয়ার দরকার আছিল কি? হিজড়া হইয়া ওখানে যায় বয়ে থাকতেন। এখন আমার এই কথাগুলো ভাই, আমি আপনি চেক করে দেখবেন, আমি যা কইতেছি আপনি বাংলাদেশে চেক করেন, বদরের বউয়ের অবস্থা কি আছিল আর বদর নুরুদ্দিনের অবস্থা কি আছে, ওগুলো চেক করেন, চেক করে আমারে কইেন যে ভাই আপনি ভুল, আমি মাফ চামো আপনাদের কাছে। কিন্তু আমি জানি আমি ভুল না, আমি 110% পাই এইসব হিসাবের দিয়া বাংলাদেশে কিছু হয়। আপনি নিজে চিন্তা করে দেন, হাদি ডক্টর ইউনূসে কইছে আপনি 85 বছর বাঁচছেন, আর কি আপনারে মারবো কেন? আপনার জীবনে সব অর্জন হয়ে গেছে, মহিলা তো দেশের জন্য। কারণ উনি মরবো, উনি দেখে আরেক বেটার বউয়ের লাগে, সাইদ কবিরের বউয়ের লাগে উনি প্রেম করতে পারতেছে ওই যমুনায় বৈশা বৈশা, তো উনি ছাড়বো কে? উনি কেন ছাড়বে? আর ওয়াকার দেখতেছে যে ইন্ডিয়ার দ্বিবেদীর সাথে, মানে ভারতীয় সেনাবাহিনীর প্রধানের সাথে উনি কোঅর্ডিনেশন কইরা একটা জিনিসকে ঠিক মতো গুছাইয়া উনি নিয়ন্ত্রণ করতেছে। বিএনপির লোকজনরে ডাকছে, লাইকা মির্জা ফখরুল রে কইছে, ইউ ফাক, ইউ ওয়ার্ক উইথ মি। কারণ হচ্ছে ইউ আমির খসরু, ইউ ওয়ার্ক উইথ মি, না হইলে তোমার পুটকিতে আমি গরম ডিম ঢুকায় দেবো। আমির খসরুকে ডিম ঢুকানোর দরকার কি? আমি এমনি তো অমিত শাহের চালা, তারা কাজ করছে। ভাই এখন কথাটা হইতেছে কি, আমরা এই র কথাগুলো আমরা বলবো না, আমরা কি করব জানেন? এই ফ্যাক্ট গুলোকে ধামাচাপা দেওয়ার জন্য আমরা একাডেমিক আলোচনায় যাব। আমাদের একাডেমিক আলোচনার দরকার নাই। এই একাডেমিক আলোচনায় যাইয়া 15 বছর হাসিনা শোষণ করছে, এই একাডেমিক আলোচনায় গিয়া ইনুস সরকার ব্যর্থ হয়েছে, এই একাডেমিক আলোচনায় গিয়া আবার ভারতীয়রা ব্যাক করছে। আপনি আমার সাথে দ্বিমত পোষণ করলে ভাই আপনি করতে পারেন, প্লিজ বি মাই গেস্ট। না, আমি দ্বিমত করি না যে মানে পরিস্থিতির কোনো পরিবর্তন হয় না, এটা হলো আসল কথা। যে যেখানে আমরা ছিলাম, ব্যাক টু জিরো। এই 18 মাস পরে আমরা সেই একই জায়গায়, মাঝখান থেকে শুধু 1400 জন মানুষের জীবন গেছে, 20,000 লোক আহত হয়েছে, 2 থেকে 3 হাজার লোকের চোখ হারায় গেছে, এবং প্রচুর লোক, এবং গত 15 বছরে যারা নিপীড়িত ছিল তারা সে জায়গায় আছে। শুধুমাত্র কিছু ধান্দাবাজ বাটপার এই রাজনীতির মানে সুবিধাটা নেওয়ার জন্য উপরে চলে আসছে, এবং যাদের হাতে শুধু টাকা ছিল তারাই এটা করতে পারছে, এবং এখনো করেই যাচ্ছে এটা, এবং এইভাবে চলবে এটা। এবং আর একটা বড় ধরনের বড় ধরনের বিপ্লব হবে, এবং সেখানে আরো রক্তক্ষয় হবে। তারপরে কিছু পরিবর্তন হবে কিনা আমি জানি না, বাট হয়তো বা এই ভুলগুলি তখন হয়তো শুধরানোর চেষ্টা করবে লোকে। আমি ভাই, আমি 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 জানি না, আমার দৃষ্টিতে আপনি রাইট মানুষ, কিন্তু আপনি এমন একটা জায়গায় রাইট মানুষ যেখানে বসে এই কথাটা বলবেন, আমি আপনাকে জিজ্ঞাসা করব আমার বিবেকে বাধে। সেটা হইতেছে আপনি বলবেন যে ওয়াকার অর্থই সেনাবাহিনী না। আপনি জানি আপনি এটা বলবেন। আপনি এটাও বলবেন জাহাঙ্গীর আলমের অর্থই সেনাবাহিনী না, ডিজিএফআই না, র্যাব না। আমি জানি আপনি এটা বলবেন, কিন্তু তারপরে আমি বলি, জুলাই বিপ্লব ব্যর্থতার জন্য সবচেয়ে বড় দায়ী সেনাবাহিনী। এর একমাত্র কারণ, আপনি বলবেন পুরা সেনাবাহিনী দায়ী বললে আপনি বলবেন জেনারেল ওয়াকারের অর্থ তো সেনাবাহিনী না। কিন্তু ভাই, জেনারেল ওয়াকার হচ্ছে ট্রেনের ইঞ্জিন। সে ওইখানে বসে ভান করতেছে আমি ইমাম সাহেব, সে ওইখানে বসে ভান করতেছে আমি মুফতি, সে ওইখানে বসে ভান করতেছে আমি দেশপ্রেমিক, ওইখানে বসে ভান করতেছে আমি খান বাহাদুরদের সন্তান, এবং তার সাথে আছে 22 থেকে 23 জন ফরমেশন কমান্ডার, এবং প্রত্যেকটা ফরমেশন কমান্ডার অ্যাপয়েন্টেড বাই র। প্রত্যেকটা ফরমেশন কমান্ডার বিফোর দে ওয়ার বিং অ্যাপয়েন্টেড, দে আর বিং ভেটেড বাই র। তারা প্রত্যেকটা লোক 8 থেকে 9 বার দিল্লিতে গেছে, তাদের অ্যাপয়েন্টমেন্ট হওয়ার আগে তারা ভারতীয় হাই কমিশনে গেছে। তারা এখন আপনি বলবেন এই 2.5 থেকে 3 লক্ষ সেনাবাহিনীর লোকজনরা তো দায়ী হইতে পারে না। ভাই দায়ী হইতে পারে না, তারা কমান্ড এন্ড কন্ট্রোল, তারা অর্ডার ফলো করছে। জেনারেল বলছে এটা করতে হবে, তারা ফলো করছে।
এখন এক জায়গায় গিয়ে আমারে আপনারা আটকায় দিবেন, ও সেনাবাহিনী জনগণের বুকে গুলি করে নাই, বড় চ্যাটের বাল করছে, ভোট রিগিং এ সাহায্য করছে, বিদেশি নাগরিকদের ভোটে ইনক্লুড করাইছে ওয়াকার, ফেনীর ডিসি, আর আমি আর নাম বললাম না, ৫ থেকে ৬টা ডিস্ট্রিক্টের ডিসি আমারে বলছে, শামস ফোন করে তাদেরকে বলছে এত পেঁচাপেচি করেন না বিদেশি নাগরিকত্ব নিয়ে। শামস কেনা এএসইউর দায়িত্বে ছিল না, এখনো আছে। তো আমি বলবো জুলাই বিপ্লব ফেল করেছে ওয়াকার এবং সেনাবাহিনীর জন্য, এবং জুলাই বিপ্লব ফেল করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস নামের একজন শিক্ষিত, যোগ্য, দূরদৃষ্টি সম্পন্ন দেশপ্রেমিক মানুষের ব্যর্থতার জন্য, লোভের জন্য, অদূরদর্শিতার জন্য ফেল করেছে। না, আমি তো আরো একটা দলকে আমি এটার জন্য দায়ী করি। আমি মনে করি যে সবচেয়ে বেশি দায়ী হলো রাজনৈতিক দলগুলি। আমি রাজনৈতিক দল তারা আমার ভাই, আমি হয়তো বা আপনি রাইট, রাজনৈতিক দলগুলোর সহায়তা ছাড়া ওয়াকার এতটা ইনফ্লুয়েন্সড হইতো না, ওয়াকার এটা না, নিয়ন্ত্রণই করতে আমার পারতো কথা না। হলো যে রাজনৈতিক দলগুলি কেন ওয়াকারকে সহায়তা করতে যাবে? রাজনৈতিক দলগুলোকে তো ওয়াকাররা সহযোগিতা করবে, এটাই তো হওয়ার কথা। এটা হওয়ার কথা না? জি, আপনাকে তো সেই যোগ্যতাটা অর্জন করতে হবে। আপনি যদি সেই যোগ্যতা অর্জন না করতে পারেন তাহলে তো আপনাকে অন্যরা শাসন করবেই। আপনি যদি আপনার নিজের দায়িত্ব, আমি আমার বাড়ির মালিক, আমি যদি আমার চাকরকে বলি, দারোয়ানকে বলি যে ভাই তুই আমার বাড়িটা ঠিক দেখে রাখ, আমি কেউ না, তুই যা বলবে আমি তাই করব, তাহলে তো সেই করবে। কারণ সে জানে প্রথমে কি ইতস্তত করবে না, স্যার আপনি তো মালিক, আমি কিভাবে করে, আরে আমি তো বুঝি না, তুই কর, তুই যা করবি এটাই ঠিক, আমি জানি এটাই ভালো করবি। আর একটা জিনিস হলো যে তারা নিজেরা কেন, আমাদের আমাদের সমস্যাটা কই, আমরা ব্যর্থ কেন বলছি জুলাই? কারণ আমরা যে সরকারি কাঠামোটা দেখতে চেয়েছিলাম, যে পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম, সেই পরিবর্তনটা আমরা দেখছি না। এটাই তো আমাদের কথা, তাই না? তো এই পরিবর্তনের জন্য দায়িত্ব কার ছিল? রাজনৈতিক দলগুলি যদি তারা যদি জেনে থাকে যে তারা তো জানে যে কোন কোন বিষয়ের কারণে তাদেরকে এরকম পদদলিত করা হয়েছে গত 16 বছর, এবং তারা কি করছে, তারা আবার শুধু এই ক্ষমতাটাই চাচ্ছে যেন তারা আর একজনকে পদদলিত করতে পারে। এই জন্যই রাজনৈতিক দলগুলি কাউকে সহযোগিতা করে নাই। যদি রাজনৈতিক দলগুলো যদি অ্যাডামেন্ট থাকতো যে আমরা এই পরিবর্তনটা করতে চাই, আমাদের এই পরিবর্তন দরকার, হেল্প আস অর ইউ কুইট, ওই তখন যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের তাদের কিন্তু শক্তি ছিল সবচেয়ে বেশি, এবং সেই তারা প্রফেসর ইউনূসকে যা বলতো সেটাই তারা করতে বাধ্য হতো, এবং অন্য যত ল এনফোর্সিং এজেন্সি ছিল কেউ আপনি তাদের কথার উপরে কথা বলতো না। ভাই, আপনাকে আমি এমনি জিজ্ঞাসা করি, আপনি যখন বলছেন রাজনৈতিক দলগুলো, বিএনপিতে যেসব লোকগুলো ওয়াকারের সাথে দেখা করতে যাইতো তাদের একটা লোকও প্যাট্রিয়ট, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন তাদের অবস্থার দৃষ্টিতে আপনি কি মনে না করেন? না মিল্টন ভাই, শোনেন ভাই আমি আপনাকে ভাই বলি, বিএনপি, ভাই না না ভাই না, ভাই আমাকে বলতে দেন। জি জি বিএনপির লোক কেন দেখা করতে যাবে? এটা হলো আমার প্রথম প্রশ্ন। বিঙ্গো বিএনপিকে কি লোককে কি ডাকছে ওয়াকার? ডাকছে। কারণ ওয়াকারকে ডেকেছে তাকে? যদি ডেকে থাকে না তাহলে না, তারা ওয়াকার কেন বলতে ডেকেছে পারলো ভাই, না? ভাই ডেকেছে, না, ওয়াকার যদি ডেকেছে। যদি ডেকেও থাকে তা কেন বলতে পারলো না যে তোমাদের সাথে আমাদের এখন কোনো বিষয় নেই, আমাদের কাজ আমাদের অন্য অন্য রাজনৈতিক দলের সাথে বসে ঠিক করে তারপর আমরা ঠিক করবো তোমার সাথে আমরা বসবো কিনা। ভাই কেন এই কথা বলার সাহস নেই? না না ভাই, আমি আপনাকে আমি একটা কথা বলি, কেন আমি বিএনপির লোকজনদের নাম বলছি, জিয়া ভাই, আপনাকে আগে একটু বুঝতে হবে, বিএনপির যেই কয়জন নেতা যারা ডিসিশন মেকার তারেক সাহেবের অনুপস্থিতিতে, এরা সবাই ছিল আওয়ামী সাপোর্টার, আওয়ামী গভর্নমেন্টের সাপোর্টার, ভারতের সাপোর্টার। তো তারা তো চাই নাই যে এটা আওয়ামী গভর্নমেন্ট। এই দোষটা তো আমরা ভাই ওয়াকারের উপর দিতে পারি না। ভাই আমাকে একটু শেষ করতে দেন, বলেন। আমাকে শেষ করতে দেন। আমি এই দোষটা ওয়াকারের উপরে দিতে পারি নাই। আমি একটা কথা তো, আমি একজনের মানে ঝি মাইরা বউরে শিখানোর আর শাশুড়িরে মাইরা আরেকজনের শিখানোর দরকার নাই। কিন্তু আমি না, একটা কথা তার আগে বলি। আরেকটা কথা আছে। হ্যাঁ, এই ইভেন এই তখন যে রাজনৈতিক পরিস্থিতি ছিল, ওই পরিস্থিতি ফখরুলেরও কন্ট্রোলে ছিল না। ভাই এই আমি এই রাজনৈতিক পরিস্থিতি ছিল ছাত্রদের কন্ট্রোলে। ভাই আমি দ্বিমত পোষণ করি না, কিন্তু ছাত্রদেরকে গুরুত্ব দেওয়া হয় নাই।
ছাত্রদের যদি আরে এত গুরুত্ব দিত, ভাই ছাত্রদেরকে যদি গুরুত্ব দিত তাহলে উপদেষ্টা মাত্র 2 জন হইলো কেন? না না, আমার কথা হলো ছাত্রদেরকে গুরুত্ব না দেওয়া হলে ছাত্ররা তো ছিল প্রথম 6 মাস, তারা ছিল সব জায়গায়। সরকার যেখানে ব্যর্থ হতো আর্মি যাইতো না, ছাত্ররা যাইতো আগে। তারা ট্যাকেল করছে। আনসার বিদ্রোহ ট্যাকেল করছে কে? ছাত্ররা। পুলিশের যে আন্দোলন শুরু হয়েছিল সেটা ট্যাকেল করছে কে? ছাত্ররা করছে। তো ছাত্ররা যদি এত, তাহলে তারা তো সবকিছু কন্ট্রোল করতে পারতো তখন। আমি তার মানে কি আ- যে আমি আমি যে কথাটা আপনাকে বলতে চাচ্ছি, বিডিআর বিদ্রোহ তৈরি করছে কে? আই এম সরি, আনসার ভিডিপি বিদ্রোহ তৈরি করছে কে? ওয়াকার নিজে তৈরি করাইছে। হিন্দু বিদ্রোহ তৈরি করাইছে কে? ওয়াকার নিজে না, করাইছে। এটা এটা ওয়া- এটা ভাই মিস্টার ভাই, ভাই এটা আমি এগ্রি করতে পারলাম না। ভাই আপনি আমার আনসারের সাথে বিদ্রোহ, আনসারের বিদ্রোহ এবং হিন্দুদের বিদ্রোহ, এটা এটা শোনেন, ভাই এইটা ভাই এটা এটা ইটস ইম্পসিবল। এটা আই ওকে ক্যানট অ্যাকসেপ্ট ইট। ওকে ঠিক আছে, ঠিক আছে, উই অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি। কিন্তু আপনাকে আমি যে কথা, আমি উই অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি, ইটস ফাইন, আপনি আমার সাথে একমত হন নাই, কিন্তু আমি একটা কথা বলি যে হ্যাঁ, আমি প্রত্যেকটা, আপনাকে একটা কথা বলতে পারি এখানে, ভাই শোনেন না আমি না, আপনাকে বলি। আপনি আমাকে দ্বিমত করছেন, আমি আপনাকে একটা রেসপন্স করবো, এরপরে আপনি আমাকে রেসপন্স করবেন। হুম হুম হুম, বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পরে ওনার কোমর ভাঙা, ওই যে কয় না, বিয়ে করলে প্রথম রাত্রেই বিড়াল মারতে হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় নেওয়ার পরেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বোঝানো জরুরি ছিল যে আপনি আন্তর্জাতিক অঙ্গনে যত বড় কাহুনা হন, আপনি বাংলাদেশের নিয়ন্ত্রণে না, আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণে। যার জন্য গার্মেন্টস বিদ্রোহ হয়েছে, বিডিআই আনসার বিডিপি বিদ্রোহ হয়েছে, তারপরে সচিবালয় বিদ্রোহ হয়েছে, তারপরে হিন্দু বিদ্রোহ হয়েছে, সব আনসার বিডিপি বিদ্রোহ হয়েছে, সব জায়গায় বিদ্রোহ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আর মেরুদণ্ড ভাঙ্গা দেওয়ার জন্য। আপনি এগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন না। এগুলো কেন করছে? এগুলা করার ফলশ্রুতিতে ইউনূসকে বোঝানো হয়েছে আপনি আমারে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেন, আমি সব নিয়ন্ত্রণ করব। ভাই হ্যাঁ, এটা আমি এটা একটা একটা, এটা কথা একটা বলি, প্রেক্ষাপট হইতে পারে। এটা এগ্রি, না আই কোনো ডোন্ট ডিসএগ্রি। প্রেক্ষাপট না, আমি না, আমি ভাই এটাতে আমি আপনার কাছে এটাতে আমি দ্বিমত করছি না। আমি আপনাকে বলি, এটাতে আমি দ্বিমত করছি না যে পরিস্থিতিটা তৈরি করা হয়েছে এই আপনার ইয়ে দেওয়ার জন্য। আপনার হলো ম্যাজিস্ট্রেসি তৈরিটা পাওয়ার করছে দেওয়ার কে? জন্য। ভাই কিন্তু তৈরিটা কিন্তু করছে কে? শোনেন আমি আপনাকে তৈরিটা বলি, করছে কে? যে ভাই মিল্টন ভাই, তৈরিটা করছে কে? যে ভাই পরিস্থিতিটা তৈরি করছে কে? পরিস্থিতি তৈরি করেছে যারা সরকারের প্রশাসনের ভিতরে ছিল, ওই ভারতীয় দালাল, তারা তৈরি করছে এটা। ওকে, এই আপনি কি মনে করেন 17 বছরে, আমি 17 বছরে আওয়ামী লীগ চলে গেছে কি সব ভারতীয় এজেন্ট সব নিয়ে চলে গেছে? তা কিন্তু যায় নাই। না প্রত্যেকটা না আমি আপনাকে বলি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমি যখন একদিন গেলাম, প্রথম দিকে আগস্টের, সম্ভবত এটা আগস্ট সেপ্টেম্বরের দিকে আমি যখন গেলাম, তখন আমাকে একজন হচ্ছে জয়েন্ট সেক্রেটারি না, মানে সে হলো ডেপুটি সেক্রেটারি, উনি বলতেছেন যে স্যার, পিয়ন থেকে শুরু করে নিয়ে সচিব পর্যন্ত এভরিবডি ইজ রজ এজেন্ট। পিয়ন থেকে শুরু করে নিয়ে এবং যেখানে যাই সিদ্ধান্ত হয় মুহূর্তের মধ্যে স্যার এটা বেরো চলে যায়। বলে যে এই যদি অবস্থা হয়, এবং উনি আমাকে রিকোয়েস্ট করছে যে স্যার আপনি একটু স্বরাষ্ট্র উপদেষ্টাকে বুঝান যে স্যার আমাদের পুরো বিষয় সবাইকে স্যার এখান থেকে পরিবর্তন করতে হবে। এখান থেকে যদি পুরো আপনি রুট না সরায় দেন, তা না হলে আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারবো না স্যার। যে ভাই আপনাকে আমি একটা কথা এমনি জিজ্ঞাসা করি, আচ্ছা আমি শোনেন, আমি হুম, তারপরেরটা, তারপর যখন হুম। আমি যখন গেলাম ওনার সামনে, প্রথম কথা উনি বলে, তুমি আমাকে কোনো সাজেশন দিবা না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছেন, তুমি আমাকে কোনো সাজেশন দিবা না, আমি 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 আমার মতো চলি। আমি ওই দিন আমি একটা একটা মেসেজ রিসিভ করেছি। এই মেসেজটা হলো লাস্ট মেসেজ আমি রিসিভ করেছিলাম 9 আগস্ট 2024। আর আমি গতকালকে ওনার একটা মেসেজ পাইছি আমি এই 2026-এ। তার মানে বুঝছেন তো যে উনি যখন এই কথাটা বলছে যে তুমি আমাকে কোনো সাজেশন দিতে আসবে না, বিকজ আমার একটা ব্যক্তিগত, ওনার সঙ্গে একটা ব্যক্তিগত চাকরির অভিজ্ঞতা ছিল। আমি 6 মাস আমি ওনার সাথে চাকরি করেছি, 6 মাসের উপরে, 7 মাসের মতো। এবং আমি খুব কাছে থেকে ওনাকে আমি দেখছি। উনি খুব সিম্পল একটা মানুষ, স্ট্রেট কাট, মানে সৎ, এগুলি নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এই যে কঠিন ডিসিশন নেওয়ার যে যে ফ্যাকাল্টিটা আর কি, আমি যেটা ফ্যাকাল্টি যেটা বলছিলাম, ব্রেইন আর কি, ঠিক আছে না, এইখানে আমার কাছে আই হ্যাভ গট লট অফ কোয়েশ্চেন। এবং এই জিনিসটা, এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা হিসাবে তার যে ইফেক্টিভনেসটা কোথায়,
প্রথম কথা হলো যে আপনি তো, আমি একটা চেয়ারে বসার আগে তো আমি বের করবো তো যে আমার সামনে কি সমস্যা, এই সমস্যাগুলির কারণ কি কি, এবং এটার ওষুধ কি। এই তিনটা জিনিস কিন্তু বের করার ব্যাপার, সিম্পল ব্যাপার। তো আমি আমি যদি তার জায়গায় হইতাম, আমি প্রথম কাজ করতাম কি, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, আমার যে মন্ত্রণালয় যেখানে মেকানিজম ডিসিশন হয়, আমি বলবো সবার লিস্ট দাও এবং তাদের বাড়ি কোথায় এবং রাজনৈতিক অ্যাফিলিয়েশন কি বা ছাত্রকালের এই ডাটা পাওয়া একদিনের ব্যাপার, 2 দিনের ব্যাপার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আমি একটা পিয়ন থেকে শুরু করলাম ওই পর্যন্ত, এবং কবে কে এখানে পোস্টিং আসছে, রিক্রুটমেন্ট কার তদবিরে আসছে, এটা কিন্তু বের করা সম্ভব। যে ভাই আচ্ছা, করলেই আমি কিন্তু শুনুন, আমি বলি এই করলেই হতে কি, আমি একটা ছাকনি দিয়ে যে লোকগুলি আমার কাছে সন্দেহজনক আমি সেদেরকে সরাই ফেলতে পারতাম। তখন আমি একটা ক্যাটাগরি করতে পারতাম যে যার উপরে একেবারে রিলাই করা যায় না, যার উপরে কিছুটা রিলাই করা যায়, যে হার্মলেস, সে তাকে মানানো যাবে ইত্যাদি ক্যাটাগরি করে আমি সবচেয়ে ডেঞ্জারাস যেগুলো এগুলোকে সরাই ফেলতাম। আর বাকিগুলিকে আমি বলতাম যে দেখো, তুমি এই আইন কানুনের মধ্যে কাজ করবা, তোমাকে যদি আমি ডানে বামে দেখি, ইউ উইল লুজ ইউর জব, সিম্পল। এরপরে কি করবেন আপনি, আপনি কি সরকারের কাছে বলতে পারেন না, প্রশাসনের কাছে, যে আমার এই জায়গায় লোক দরকার, আর না হলে তুমি যদি না দাও আমি নাম দিব, তুমি কি তাদেরকে আমাকে এনে দিবা এখানে। আচ্ছা, করার পরে কিন্তু আপনার ঘর ঠিক করলেন যখন, তখন কিন্তু আপনি চলে যান, আপনি আপনার বাহিনীর দিকে নজর দেন, আপনার বাহিনীর হিসাব করেন, তারা হিসাব করছে। এই যে পুলিশ, পুলিশ যদি, যে পুলিশটা এরকম টর্চারের অংশ, এটা যদি আইডেন্টিফাই করা যেত যে কাদের কারণে এগুলি হয়েছে, তাহলে কিন্তু এদেরকে সরিয়ে এই জায়গায় রিপ্লেসমেন্ট আপনি আনান। এটা তো ভাই স্টেট রিকোয়ারমেন্ট। আপনি 18টা মাস পার করলেন, আপনি কোনো রিক্রুটমেন্ট করলেন না কেন? আপনাকে নাকি বলছে যে এখানে রাজনৈতিক দলগুলি নাকি বলছে আপনি কোনো রিক্রুটমেন্ট করবেন না। কেন করবেন না? বিকজ ওখানে তো অনেক বাণিজ্য। আরে ভাই, ভাই আপনাকে আমি ঠান্ডা মাথায় বলি, ওনাকে কোনো রাজনৈতিক দল বলে নাই। আপনি ওনার পরিচিত, ওনাকে বলবেন যে জেকব মিল্টন কইছে যে আপনি পেশাব করতে গেলে পায়খানা করে দেন, আপনি একটা কুত্তার বাচ্চা বললেন, আমি বলছি। আচ্ছা, এখন বলি, ওটা আমার বলার দরকার নেই, ওটা উনি শুনে নিবে, উনি শুনে নিবে ওনার শুনে মতো। এইসব কুত্তার বাচ্চারা আমার কথাবার্তা শুনে, শুনে আমি জানি না, পরে আবার আমার কাছে কমপ্লেইন করে আপনি আমার এইভাবে গালি দিচ্ছেন। ভিতরে গালি দিব না, আমি কি করব? আপনারা আমি ঠান্ডা একটা কথা বলি, আপনি আমারে, ভাই আপনারা তো লেখাপড়া জানা মানুষ, আমি একজন মূর্খ মানুষ, যার জন্য আপনারা শিক্ষিতের মতো কথা কন আর আমি মূর্খের মতো কথা কই। আপনারা আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি, আপনাকে যদি আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেই, আপনার ওই বিপ্লবের পরে আপনার প্রথম দায়িত্ব ছিল আর্মির আইজির কাছে যে এই মুহূর্তে সার্ভিসে কারা কারা আছে, এই মুহূর্তে ডিউটিতে কারা কারা আছে, অন ডিউটি আমার লিস্ট দাও। আছে কারা পলায়া গেছে, যারা পলায়া গেছে এই মুহূর্তে ডিসমিস দেম আনটিল ফার্দার রিভিউ। এখন আমি যদি বলি ডিসমিস দেম আনটিল ফার্দার রিভিউ, এইটা দিয়া তাদের সবাইরে নোটিশ পাঠাইয়া দাও যে নেক্সট 72 ঘন্টার ভিতরে তোমরা যদি কাজে জয়েন না করো এবং পালায়ে যাওয়ার অবস্থান ব্যাখ্যা না করো, পজিশন ব্যাখ্যা না করো, তোমরা পেনশন ভাতা, অবসর ভাতা, চাকরির কোনো বেনিফিট কোনো জায়গায় কোনো কিছু পাবে না, এবং তোমরা যারা ভারতে পলায়ন করছো ফার্দার বাংলাদেশে তোমাদের আর কোনো এন্ট্রি হবে না। এই চিঠিটা ইস্যু যদি করে, পরে ধরেন বললো আইজি কইলো যে ওকে স্যার আমার 30,000 পলায়ে গেছে, 40,000 পলায়ে গেছে, আমি আস্তেই কইরা কইতাম দেশে এত বড় বিপ্লব ছাত্ররা করছে, দাও মধ্যে থেকে আমি 40,000 রিক্রুট করবো, যারা ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করছে আমি এই 40,000 ওইখান থেকে আমি রিক্রুট করব। রিক্রুট কইরা আমি তাদেরকে কি করতাম, আমি আর্টিলারি সেন্টার, ইবিআরসি বিভিন্ন জায়গায়, সারদা বিভিন্ন জায়গায় পাঠায় কইতাম 6 মাসের ট্রেনিং এর দরকার নাই, আমি তাদেরকে 2 মাসের ট্রেনিং এ তাদেরকে পাঠাতাম। ক্যাপসুল ট্রেনিং, হ্যাঁ ক্যাপসুল ট্রেনিং করে করাই আমারে পাঠাইয়া দাও, আমি এটা করতাম। এখন জাহাঙ্গীরের মতো হুবড়ি এই জিনিসটা কি বুঝে নাই? এখন ওটা না, দোষ জাহাঙ্গীরেরও না, কারণ এই জাহাঙ্গীর তার 2 ব্যাচমেট যাদেরকে আমি এইভাবে চিনি তাদেরকে কইছে ওয়াকার কয় না করতে আমি কি করবো, কারণ অনেক রাজনৈতিক দলের কথা কয় আর জাহাঙ্গীরের লগে ঠিক কথা হয়, তারা দুইজন আমারে কয় নাম কইলাম না ইচ্ছা কইরা, শুয়ারের বাচ্চারা তোমরা আমার কথা শুনতেছো, কইছে ওয়াকার আমারে না কয় আমি কেমনে করি। কেন ডক্টর ইউনূস আছে না, দূর ঢাকার একটা ধারি, হ্যাঁ ধারেও যাওয়া যায় না, দেখাও করে না, কি করবো কথাও কয় না, উপদেশ তাও দেয় না, মালের প্রধান উপদেশ হয়ে বই রয়েছে জাহাঙ্গীরের কথা। আপনি কইবেন ভাই এই বুড়া লোকটারে আপনি এখন নাম আমার ধরে, প্রশ্নটা হলো, তাহলে তাহলে উনি উনি থাকলো কেন?
উনি চলে আসলো না কেন? উনি ভাই একটা বিঙ্গো সংবাদ সম্মেলন করে বলতো যে সংবাদ ভাই সম্মেলন করে আমি বলতো একটা যে কথা আমাকে কই এই কাজ করতে দেওয়া হচ্ছে না, এই জন্য স্বরাষ্ট্র আহা মন্ত্রণালয়ে কোনো উন্নতি হচ্ছে না, আমি চলে গেলাম। ওকে ভাই এবার আপনারে আমি একটা কথা কই এবার আপনারে হ্যাঁ আমি একটা বলেন। কথা কই আপনারা হ্যাঁ শিক্ষিত আমি অশিক্ষিত কনফুসিয়াসের প্রথম থিওরি ছিল কনফুসিয়াসের প্রথম থিওরি ছিল ইফ ইউ ক্যান নট বিকাম কিং ওয়ার্ক উইথ দ্য কিং ইভেন ইফ ইউ ফিল দ্য কিং ইজ স্টুপিড এটা হইতেছে কনফুসিয়াসের প্রথম থিওরি এবার হুম, সেকেন্ড থিওরিতে আসেন সেকেন্ড থিওরি কি জানেন ইফ ইউ ক্যান নট চেঞ্জ দ্য সিস্টেম সি হু ইজ রানিং দ্য সিস্টেম জয়েন দেম এখন কনফুসিয়াসরা জিজ্ঞাসা করছে যে জয়েন দেম মানে ওইখানে জয়েন হইলে দুইটা তুই যদি প্যাট্রিয়ট হস ওই সিস্টেমের ভিতরে ঢুইকা তুই ধীরে ধীরে রিফর্ম করতে পারবি তুই যদি এটা করতে চাস আর তুই যদি এটা করতে না চাস তুই ইন্ডিভিজুয়ালি বেনিফিটেড হবি তবু সিস্টেমের মধ্যে থাকতে হইব তো জাহাঙ্গীর আলম ডক্টর মোহাম্মদ ইউনুস তারা তো কনফুসিয়াসের সেকেন্ড থিওরির ইন্ডিভিজুয়াল বেনিফিটে ঢুকছে তো তারা ওইখানে সরব কেন ভাই আপনি বলেন আমি এখন যা বললাম আপনি আমারে আপনি বলেন আপনি কনফিউসিয়াসের থিওরি পড়ে ঢুকে নাই, তারা এমনি হলো বাংলাদেশের ট্রেন্ডে ঢুকে গেছে আর কি, বুঝছেন? ওই ট্রেন্ডের মধ্যে কনফিউসিয়াস পড়ে নাই, মোর দ্যান শিওর কনফিউসিয়াস না পড়ে তারা ঢুকছে, ঠিক আছে? আপনার তো কি এই মনে জন্য হইতেছে আমি না প্রবলেম হলো পইরা কি কই শোনেন, আপনার কি আমি মনে আমি হইতেছে জিয়া ভাই আপনার আমি কি মনে শোনেন, হইতেছে আমি কনফিউশিয়াসের থিওরি না পইরা আপনারে কইতেছি আপনি আমি চাইলে আমি আপনাকে পাঠাই বলি দেব প্রথম কথা হলো কি হ্যাঁ শোনেন, প্রথম কথা হচ্ছে কি, আপনি ওয়াকার ডিসএগ্রি করুক আর এগ্রি করুক, ইট ডাজন্ট ম্যাটার। প্রথম কথা হলো আমি হলাম হোম সেক্রেটারি বা হোম 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 অ্যাডভাইজার, আই হ্যাভ গট সার্টেন, আমার কিছু বাউন্ডারি আছে, ওই বাউন্ডারির মধ্যে কিন্তু ওয়াকার কেন, ওয়াকারের বাপ আসলেও আমাকে কিছু করতে পারবে না। হি ইজ নোবডি টু টু ইন্টারফেয়ার ইন মাই পুলিশ রিফর্ম, ইন মাই পুলিশ শুড দেয়ার বি। উনি কি হওয়ার কথা? হওয়ার কথা না। নো নো কেন? আচ্ছা আচ্ছা, প্রথমে আমি বলেন যে উনি কেন, উনার এই যে চারিদিকে ঢাকা শহরে বিডিআর এর যা বিজিবি যে মানুষের প্রতি যে গুলি টুলি চালাইলো, এটা তো মানুষ সবাই দেখেছে, তাই না? তো এটার জন্য সে কি করেছে, সাধারণ মানুষ দায়ী করে যে ডিজি বিজিবি এটার মধ্যে পার্শিয়ালি রেসপন্সিবল। যদি তাই হয়ে থাকে, এইরকম একটা মানুষকে কেন সরানো হলো না? কেন 18 মাসে উনি বলল না যে না আমি এই লোকটাকে নিয়ে কাজ করব না, যে নাকি মানুষের উপর গুলি চালাইছে? উনি প্লিজ বলে টেক হিম নাই ব্যাক, টেক হিম ভাই ব্যাক, আপনার কি give me somebody else, জিয়া anybody, জিয়া ভাই give me জিয়া somebody ভাই else, I will not work with him. আপনার কি মনে সে হয় এই আনসারের ডিজি কে চেঞ্জ করছে না, আমি আনসারের ডিজি কে চেঞ্জ করছে না, করছে তো। সে করে না সে করে না হ্যাঁ ভাই সরকার করছে তো, না সরকার করছে সরকার তো। করে না না সরকার করে নাই কে করছে এটা? ওয়াকার করছে কে করছে? ওয়াকার করছে ওয়াকার, ওয়াকার তো, হ্যাঁ ভাই ওয়াকার তো, আপনাকে আর যে ওয়াকার কথাটা ইন্ডিভিজুয়াল বলি না তো, ওয়াকার এমএস তো একটা সরকার, তাই না? এমএস এমএস ব্রাঞ্চ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিরেক্টিভ ফলো করতে স্বীকার করছে আচ্ছা আপনি শোনেন, কি আমি বলেন আপনাকে ভাই বলি, এটা যে আপনি বলেন, শোনেন আমি বলি আপনার, যদি স্বরাষ্ট্র উপদেষ্টা চায় যে আমি এই মানুষটাকে নিয়ে আমি কাজ করতে রাজি না, আই নিড এ চেঞ্জ, ওয়াকার ইজ বাউন্ড টু মেক দ্যাট চেঞ্জ। না ভাই আমি আমাকে আপনার তো সাথে চাইতে দ্বিমত হবে রে ভাই। না না আই এগ্রি টু ডিসএগ্রি আপনি ভাই দ্বিমত হইতে পারেন, বাট আর্মিতে ভাই সিস্টেম এটাই। আর ভাই না গভর্নমেন্ট ভাই যখন আপনি ভুল চায়, গভর্নমেন্টটাকে, ভাই আপনি ভুল শোনেন আমি আপনাকে বলি, আপনি ভুল এই জন্য জাহাঙ্গীর আলমকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হয়েছে that he is waiving all of his হুম, right to impose his own হুম, opinion but follow the order from army headquarters তো তারপরে সেই কথা বলার সুযোগ কই আসিফ নজরুল he না waived all তো of his তা- তা- right to give his opinion ভাই আপনি নিয়োগের সময় আপনার নিয়োগকর্তা যদি বলে ফর এক্সাম্পল আপনার আমি বলি আপনি মিলিটারি একাডেমিতে মনোজ পান্ডেকে আনলেন মনোজ পান্ডেকে আইনা বাংলাদেশ পতাকার সাথে ভারতীয় একটা পতাকা দিয়ে ওত করাইলেন ভারতের সেনাবাহিনী ও ফ্ল্যান্ডের সেনাবাহিনী প্রধান মনোজ পান্ডে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে আইসা ভারত বাংলাদেশের পতাকার সাথে ভারতীয় পতাকা ঢুকাইয়া লোকজনদেরকে ওত করাইছে ভাই ওই সময় অফিসাররা কেন কয় নাই যে আমি বাংলাদেশ সেনাবাহিনীর
কমিশন পাওয়া অফিসার হমো, আমি এই খানকির পোলার কাছে আমি ওত নেব না, কেন কয় নাই? ভাই মানে বাংলাদেশে ভাই তো ভাই সেনাবাহিনীর ভাই তো এই সিস্টেম নাই। ভাই ভাই সেনাবাহিনীর এই সিস্টেম আছে নাকি যে ভারতের সেনাবাহিনী প্রধান আসবে, পতাকা দিয়ে ওইখানে তারে দিয়ে এটা করাবে? আছে নাকি? রাইট। হ্যাঁ, নাই না তো। ঠিক। আমি না এটা ঠিক ভাই, আছে, আরো বাট একটা কথা কথা হলো যে আছে, না আমি এটা তো একটা কথা আপনাকে এটা তো ধরি। ক্যাডেটদের। হ্যাঁ, আমি আমি ভাই এটা তো আপনাকে, ক্যাডেটদের দায়িত্ব ভাই না, এটা হলো যারা ভাই ডিসিশন না মেকার তাদের না দায়িত্ব যে এই না ওথটা নিতে হবে আমাদের 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 ফ্ল্যাগকে। ভাই। আমি এটার ব্যাপারে আমি শিওর না যে আপনি যেটা বললেন ওকে যে ভাই, ভারতীয় আপনি ফ্ল্যাগ ভাই নিয়ে আপনার কি শিওর, ওথ আপনি নিয়েছে কিনা। আপনি শিওর, আপনারা যদি আমি ভিডিও দেখাই আপনি তারপরেও শিওর হবেন না। আপনারা যদি না, কিছু না, কিছু ভিডিও দেখালে তো ডকুমেন্ট অবশ্যই দেখায় শিওর হবো, আপনি কেন হবো না? তারপরেও শিওর যে হবেন না। জিনিসটা আমি আপনারা দেখি এবার নাই আরেকটা বা কথা জানি না, বলি। এটা তো আমি আই ক্যানট এগ্রি টু দ্যাট। ওকে ভাই, আমাকে বলেন আপনি বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ডার কেন ওই দিন বললো না যে আমি বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ডার, আমি এই বদনাম ঘাড়ে নেব না স্যার? এমএস ব্রাঞ্চে অথবা আর্মি চিফে কেন বলে না স্যার আমার এখানে পোস্টিং করায় দেন, আমি এইখানে ভারতীয় জেনারেল দিয়া আমি পাস আউট প্যারেড করাবো না, কেন বলে নাই? না, গুদ্দা এই নাই, এই ট্র্যাডিশনটা একটা চালু করছে, এটা আমি বলি আপনাকে, এটা একটা গুদ্দা নাই ট্র্যাডিশন না, তারা চালু করেছিল ভাই ভাই, হাসিনা গুদ্দা সরকারের নাই, সময়। আরে ভাই, গুদ্দা এটা তো নাই না। চালু হয়েছে তো হাসিনা সরকারের সময় যে চেঞ্জগুলি, এটা তো এই সরকারের সময়, ওই যে ইন্টারিমের সময় হয় নাই তো। এটা ইন্টারিমের সময় এই ধরনের ঘটনা ভাই ঘটে নাই। ভাই আমার কথা, আমি কথা যেটা আপনি বলছেন না যে আহ, জাহাঙ্গীর আলমকে ওইখানে বসানো হয়েছে ওয়াকারের চাকর হিসাবে, সে ওয়াকারের মনিবরে কেমনে কোশ্চেন করবে যে তো আমি এইটা করব না, আমি অমুকের সাথে কাজ করব না? ওয়াকার ধমক দিয়া তাহলে তারা তাহলে যদি, এটা তো না, ব্যাপারটা ভাই হলো কি যে জাহাঙ্গীরকে বসানো, জাহাঙ্গীর যদি জানে, জাহাঙ্গীর আলম সাহেব যদি জানে যে উনাকে সাবসার্ভিয়েন্ট হিসেবে কাজ করতে হবে, তাহলে উনার উচিত ছিল এটা এটা ডিসএগ্রি করা। না ভাই, ভাই কিছু পয়সা ওনার ভাই বসুন্ধরায় জালিয়াতি কইরা কত হাজার কোটি টাকা মারছে ওইখানে। ওনার শালার ওনার বউয়ের ছবি ভাই বসুন্ধরা শাহ আলম আর আনবির সানবির গুলো ওখানে কয়েকশো কোটি টাকা পাইছে। তা ঠিক আছে, উনি এই প্রফিট কেমনে ছাড়ে? না, না, আচ্ছা এটা আমি কথা এটা এই সম্বন্ধে, আমি এটা সম্বন্ধে আই আই হ্যাভ নো আইডিয়া। আমি এটার উপর কোনো মন্তব্য করতে পারবো না। ওকে ভাই, হ্যাঁ, যে আমি আমরা জানি আজকে না যেটা। আর আমরা আমার আসলে আরেকটা জিনিস হলো কি, জেনারেল জাহাঙ্গীরের ব্যক্তিগত অনেস্টি নিয়ে দেয়ার ইজ নো ডাউট। এটা ওকে নিয়ে কোনো সন্দেহ ভাই, নাই। আমি আপনার উনাকে আপনার দুই কলিগ সম্পর্কে যেটা বলছে তাদের সাথে আপনি 360 ডিগ্রি আপনি অপোজ করতেছেন। মানে জাহাঙ্গীর ব্যক্তিগত ভাবে তার অনেস্টি নিয়ে, ভাই আমি একটা কথা কই, কয় কি আহ ঘুষ দেওয়ার কথা একজনের, তো কইতেছে আপনি যা দেবেন তাড়াতাড়ি দেন, মাগরিবের নামাজ পড়তে যাইতে হইব। তো জাহাঙ্গীর হইছে ওই ধার্মিক আজাইরা কথা। আর এই তার সততার ব্যাখ্যা করার অর্থ কি জানেন? জাহাঙ্গীরের যদি আমি সৎ কই, শেষ বিচারের দিন আমিও জাহান্নামে যাওয়ার একটা রাস্তা তৈরি হইলো, কারণ একটা ভুয়া লোক রে আমি সার্টিফাই করলাম, আমি এই কর্ম হ্যাঁ, করবো না সে ভাই। তার পারফরমেন্স নট আপ টু দ্য মার্ক, এটা আমি একসেপ্ট করি। কিন্তু আমি ওকে অনেস্টি নিয়ে আই হ্যাভ আমার নলেজ নাই, কাজে আমি ওকে এটার উপরে জিয়া ভাই, আপনার কাছে আজকের থাকতে পারে, আমি আর আপনার কাছে আপনি, থাকতে পারে, জিয়া ভাই আপনার কাছে থাকতে আজকে, পারলে থাকলে শোনেন, আমি আপনার কাছে থাকলে আমি এটা না ভাই, ব্যক্তিগতভাবে জেনে নিব। বাট ওকে ঠিক আছে, না ব্যক্তিগত ভাবে না ভাই, এইসব কথা আমি ব্যক্তিগত ভাবে না, আমি এক স্ক্রিনে দেখাইয়া তারপরে আপনারা কম যে এবার ভাই বলেন উনি জান্নাতি না জাহান্নামী, আপনাদের কারে কে জাহান্নামে নিবে? ওকে ভাই, আমরা 1.5 ঘন্টা কথা বলছি, এই বিষয়টা জি, আজকে শেষ হবে না। আমরা জি, এই আলোচনাটা শুক্রবার করব, আপনার সাথে আপনার আরো একজন কলিগকে রাখবো, আপনাকে আমি একটা সারপ্রাইজ দেব। আপনার ঠিক আছে, একটা কলিগ অসুবিধা নেই। এবং আপনি হুম, দুইজন থাকবেন, ঠিক আছে। আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আলোচনাটা শুক্রবার, এত ঈদের বিশাল, আগের দিন, হ্যাঁ, ওকে, লোকজন ঠিক আছে, এনজয় করুক, অসুবিধা নেই। লোকজন আচ্ছা, এনজয় ঠিক করুক। আছে, অসুবিধা নেই। কোনো অসুবিধা নাই, ঠিক কোনো আছে, অসুবিধা লোকজন নাই। এনজয়, তবে আমি লোকজন একটা কথা আমি আপনাকে বলি, আপনি যেহেতু কনক্লুড করার জন্য আমাকে ফ্লোর দেন মাঝে মধ্যে, তুমি আমি নিজেই আজকেরও চেয়ে দেব, দিচ্ছি আজকে। আজকেরও দেব, না না আজকের এই বিষয়কে কনক্লুড করেন না, কারণ এই বিষয় কনক্লুড হয় না, নাই, না, না, না। আচ্ছা, আচ্ছা, ঠিক এই আছে। বিষয়টা ওকে, ফাইন। আজকের কনক্লুড হয় নাই, কিন্তু পরে আমি জি। কনক্লুড করতে দেবো, আজকের যে আলোচনা হয়েছে এটা কনক্লুড করেন, বিষয় করেন না, কারণ আগামী এইটাই বিষয় শুক্রবার না, দিন। বিষয় না। আমি আজকের আলোচনার মধ্যে আমি বলবো যে আমাদের উম, মানে মূল যে সমস্যাটা, যেটা আমি আপনি সবাই আমরা এগ্রি করি, সেটা হচ্ছে যে আমাদের ভিতরে রাজনৈতিক সততা নাই, একেবারে জিরো। আমাদের রাজনীতিবিদদের 1%
1% আমি বলি 0.001% ইচ্ছা নাই যে তারা একটা এই আমাদের ঘুরে ধরা এই যে সিস্টেম, এই সিস্টেমটাকে পরিবর্তন করে এই সিস্টেমটাকে মানুষ বান্ধব করবে, মানে সাধারণ মানুষের কাজে দিবে এরকম। তাদের প্রত্যেকটা পলিসি তারা করে কি এলিটদের সুবিধার জন্য করে, এবং এলিটরা শুধু যেন সুবিধা পায়, আর কেউ যেন না পায়। 1। 2 নম্বর হচ্ছে এই রাজনীতিবিদরা কখনোই চায় না যে এই বিচার ব্যবস্থা স্বাধীন হোক এবং বিচার ব্যবস্থায় এক সৎ বিচারকরা বসুক, বিচার ব্যবস্থার তদন্তটা সৎ হোক এবং তদন্ত বিভাগ তাদের আন্ডারে হোক, এটা তারা কখনোই চায় না। যদি তাই চাইতো তাহলে এই যে জুলাই সনদের যে 14টা বিষয়ের উপরে তারা সংস্কার করার কথা ছিল, এখানে কি এমন কোনো বিষয় আছে যেটা নাকি মানুষের কি বলে স্বার্থের বিপক্ষে যায়, দেশের স্বার্থের বিপক্ষে যায়? তাহলে তারা কেন রাজি হচ্ছে না? তার মানে যে এইগুলি যদি করে তাহলে তাদের যে সমস্ত ক্ষমতার যে অপব্যবহার তারা করে, ক্ষমতা ব্যবহার করে যে সুবিধাটা আদায় করতে পারে, সেইটা তারা পারবে না। এটাই তাদের মূল কথা। তাহলে রাজনীতিতে যারা এসেছে, যারা ক্ষমতায় যায়, তারা কিন্তু সবাই চায় ক্ষমতাটাকে তারা কুক্ষিগত করতে, এবং সেই ক্ষমতাটাকে ব্যবহার করবে তার নিজের ফায়দার জন্য। এবং এইটার যদি আপনি আমার এই তথ্যটার, এই কথাটার যদি কেউ চ্যালেঞ্জ করে, তাহলে আমি বলবো যে আগামীতে আপনি 100 জন লোকের কাছে জিজ্ঞেস করেন আমি এই কথাটার মধ্যে কয়জন লোক দ্বিমত করে। ওই দিন আমি একটা টক শোতে প্রশ্ন করেছিলাম, তো আমার যে অপোনেন্ট ছিল, আমার যে হোস্ট ছিলেন ওখানে, অথবা কি বলে মানে যে নাকি সহ আলোচক ছিলেন, তিনি কিন্তু মানে একটু বিএনপির প্রতি সিম্প্যাথাইজ এবং বিএনপিকে সময় দেওয়া হোক, সবই ঠিক আছে, আমারও তাই, ঠিক আছে, আমি তাকে সময় দিচ্ছিলাম। কিন্তু যে কাজগুলি সে করছে একের পর এক, সেটা কিন্তু প্রমাণ করছে না যে সে নিরপেক্ষভাবে দেশের শাসন ব্যবস্থা, দেশের প্রতিষ্ঠানগুলিকে সে স্বচ্ছভাবে চালাতে চায়। আমি একটা ছোট্ট এক্সাম্পল বলি। সে ফর এক্সাম্পল যে আমি ওই দিন একটা ফেসবুকে পোস্টও দিয়েছিলাম যে দেশের যে আইজিপি এখন নিয়োগ করা হয়েছে, এই আইজিপিটা তার ব্যাকগ্রাউন্ড বলা হলো সে ছাত্র দলের নেতা ছিল, ভালো কথা, এটাতে আমার কোনো আপত্তি নেই। আমার প্রশ্নটা হচ্ছে তড়িঘড়ি করে কেন তাকে নিয়োগটা দিতে হলো? কেন আমরা যে ইউনূস সাহেব যে কমিশন করেছিল, সেই কমিশনের মাধ্যমে যদি তাকে আমরা একটু যাচাই বাছাই করতাম, হয়তো সেই সবচেয়ে যোগ্য। যখন সে ওই পদে বসতো তখন কিন্তু তার ভিতরে কিন্তু একটা নিজের একটা আত্মশক্তি থাকতো, তার সেই মানসিক শক্তি থাকতো যে আমি একটা স্ক্রিনিং প্রসেসের মাধ্যমে আমি এখানে এসেছি, কারো দয়ায় আসি নাই। এখন যে উনি যে বসেছেন, উনি কিন্তু ছাত্র দল, এবং তাকে কিন্তু বলেই দেওয়া হয়েছে দেখো তুমি কিন্তু ছাত্র দল ব্যাকগ্রাউন্ড ছিল, এই জন্যই কিন্তু তোমাকে দেওয়া হয়েছে, কাজে সুতরাং তুমি আইনের যে লাঠি নিছো, এই লাঠিটা ছাত্র দলের প্রতি নরম ভাবে মারবা আর অন্যদের প্রতি খুব শক্ত ভাবে মারবা। আপনি কি বলেন? উনি কি ছাত্র দলের বা যুব দল বা বিএনপি যদি কোনো অপরাধী পায়, তার উপরে কি শক্তভাবে এটা প্রয়োগ করতে পারবে? কখনোই পারবে না, কারণ সে মানসিকভাবে দুর্বল, এবং তাকে ওইভাবেই ওখানে বসানো হয়েছে। তার মানে কি, এই যে লোকটাকে বসানো হলো, সে কিন্তু একটা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য বসানো হলো, আর বাকি সবাই কিন্তু হবে তার মানে শক্ত শাসনের শিকার, আর বাকিরা হবে নরম শাসনের শিকার। এইখানেই কিন্তু অসততার পরিচয় রাজনীতিবিদদের। এই অসততা যতদিন পর্যন্ত দূর না হবে, ততদিন পর্যন্ত রাজনীতি কখনোই, আমরা এই আলোচনা করতেই থাকবো, কিন্তু এটা আমাদের কোনো ফায়দা হবে না। এটার জন্য কি দরকার জানেন? এটার জন্য খুব দরকার কি